শীতের রাতের ঘন কুয়াশায় বাইকে করে প্রণয় পুরুষের সাথে অনেক দিন পর সময় কাটাচ্ছে দীপান্বিতা। মুখে তার কোনো কথা নেই, শুধু প্রণয় পুরুষের প্রতি জমা আছে কিছু অভিমান। কেন সে এতগুলো বছর কথা বলেনি? কেন সে তার বিপদের কথাগুলো শুনতে চায়নি? এবার একটু সেও বুঝুক, অভিমানের পাল্লা ভারী হলে কতটা যন্ত্রণা বসবাস করে মনের গহীনে। অভ্র ঘুমিয়ে গেছে নীরবের কোলে। দীপান্বিতা নীরবের কাঁধে এক হাত দিয়ে রেখেছে। নীরবের দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু মন তার মায়াবন বিহারিণীর দিকে। অভ্র ঘুমিয়ে আছে বুঝতে পেরে নীরব বাইক নিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাইক থামতেই দীপান্বিতার মন খারাপ হয়ে যায়। মনে মনে বলে, এই পথ যদি শেষ না হতো, তাহলে আমাদের পথযাত্রাটা আবারও শুরু করা যাক। নীরব বলে ওঠে কথাটা। থতমত খেয়ে যায় দীপান্বিতা। স্মিত হেসে বলে, প্রিয়, তোমার মনে আমার জন্য এখনো বাসা বেঁধে আছে অভিমান? খুব সহজেই বুঝতে পারি সে কি চাই। হ্যাঁ, খুব ভালোই বুঝতে পারেন। তাই তো আমার বিপদটা বুঝতে পারেননি। সব কিছু তো নতুন করে শুরু করা যায়। আপনি করেন নতুন করে শুরু, আমি চললাম। বলেই অব্রকে কোলে নিয়ে চলে যায় দীপান্বিতা। নীরব বিড়বিড় করে বলে, এ মেয়ে সোজা কথা শুনবে না, বাঁকা পথ দেখতে হবে আমাকে। বলেই বাসা থেকে চলে যায় নীরব। নীরবদের আসার আগেই চলে আসে দীপ ও নীরা। দীপ গাড়ি থেকে নামার পর নীরা দুই হাত উঁচু করে বলে, কোলে করে যেমন গাড়িতে উঠিয়েছেন, ঠিক কোলে করেই এখন আমাকে গাড়ি থেকে নামিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাবেন। আমি এখন অলস বোধ করছি। দীপ নীরাকে কোলে নেয়, তারপর বলে, এভাবে বউ আবদার করলে কি আর না বলা যায়? দুজনে হেসে ওপরের দিকে যেতে থাকে। দীপ নীরাকে কোলে নিয়ে নীরার দিকে তাকিয়ে হাসছে, আর নীরা দীপের চশমাটা দেওয়া চোখের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসি দিতে থাকে। ফ্ল্যাটের সামনে আসার পর দীপ বলে, আমার পকেটে দেখো চাবি আছে, দরজাটা খোলো তুমি। নীরা চাবি নিয়ে দীপের কোল থেকেই দরজাটা খোলে। ঘরে এসে তাড়াতাড়ি করে হেজাবটা খুলতে যাবে, দীপ হাত ধরে বাধা দিয়ে বলে, আমি খুলে দিচ্ছি হেজাব। নীরা খুশি হয়ে বলে, ওকে ক্যারাত সাহেব। দীপ ধীরে ধীরে নীরার মাথায় হালকা গাজরা খুলে দেয়, তারপর হেজাব খুলতে থাকে। নীরা আয়নায় তাকিয়ে নিজের স্বামীর এই ভালোবাসাগুলো উপভোগ করতে থাকে। আয়নায় দীপের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, এভাবেই আমাকে সব সময় ভালোবাসবেন তো ক্যাডার সাহেব? দীপ আয়নাতে নীরার দিকে তাকিয়ে থাকে, তারপর নীরাকে জড়িয়ে ধরে। আয়নার দিকে তাকিয়ে বলে, সারা জীবন ভালোবেসে কাছে আগলে রাখবো বলেই তো আমার এই ইসেরে পাকা চন্দ্র পাখিকে বিয়ে করা। উল্টো চিন্তা তো আমার হচ্ছে। নীরা আয়নায় দীপের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে, বোঝাতে চাচ্ছে দীপের কিসের জন্য চিন্তা করছে। দীপ বলে, এই যে আমাদের এজ ডিফারেন্ট, তুমি কি আমার বয়স বাড়ালেও এতটা ভালোবাসবে তো? আস্তে আস্তে যখন আমার চুল পাকতে শুরু করবে, এই ভালোবাসা কি স্থায়ী থাকবে? নীরা দীপের দিকে ঘুরে দীপকে পুরোপুরি আলিঙ্গন করে বলে, আমার হবু চুনু মুনুদের বাবাকে আমি কখনোই ছেড়ে যাব না। মৃত্যু ছাড়া আমি কখনো আপনার থেকে আলাদা হব না ক্যাডার সাহেব, তাতে আপনি বুড়ো হন না কেন। ভালোবাসি আমার চন্দ্র পাখি। বলেই দীপ নীরাকে শক্তভাবে জড়িয়ে ধরে। কেয়া ও রিক সবার পরিবার আজ কমিউনিটি সেন্টারে এসেছে। কেয়ারা এক পাশের রুমে আছে, আর অপর পাশের রুমে রিকেরা আছে। হঠাৎ গভীর রাতে কেয়ার ফোনে একটা এসএমএস আসে। কেয়া জেগেছিল, ভাবছিল কাল তার পরিবার থেকে বিদায় নিয়ে রিকের সাথে থাকবে। ফোনের এসএমএস এর জন্য আলো জ্বলতে দেখে ভুরু কুঁচকে তাকায় কেয়া। ফোনে হাত নিয়ে দেখে রিকের এসএমএস, জানি তুমি ঘুমিয়ে নেই, তাড়াতাড়ি করে ছাদে আসো, আমি আসি তোমার অপেক্ষায়, মাই ডিয়ার চশমিশ। রিকের এসএমএস দেখে অবাক হয়ে বালিশের পাশে থাকা চশমাটা নিয়ে চোখে সেট করে কেয়া। তারপর আবারও এসএমএস পড়ে। না, রিক তাকে এই রাতে ছাদে যেতে বলছে। পাশে তাকিয়ে সবাইকে পরখ করে নেয়। সবাই ঘুমে বিভোর হয়ে আছে। কেয়া তাড়াতাড়ি করে একটি চাদর গায়ে মুড়িয়ে কাঁপতে কাঁপতে চলে যায় তার সাদা বিলাইয়ের দিকে। এত রাতে রিক তার জন্য অপেক্ষা করছে, সে কি না যে পারে?
ছাদে এসে দেখে রিক নিজেও একটি চাদর মুড়িয়ে কাঁপতে কাঁপতে থাকে। ভুরু কুঁচকে তাকায় কেয়া। রিক কেয়ার কাছে আসে, বলে, তোমার এই চশমার ভেতরে ভুরু কুঁচকে তাকানো দেখতে আমার অনেক ভালো লাগে মিস চশমিশ। আর কয়েক ঘন্টা পরে তো আমাদের বিয়ে। এখন এই হাড় কাঁপানো শীতে ডেকেছেন কেন? বিয়ের আগের দিন রাতে হবু বউয়ের সাথে প্রেম করব তাই। শীতে মরে যাচ্ছি। কি কুয়াশা দেখেছেন? গাছগুলো কুয়াশায় ভিজে আছে। আর এই শীতের হাওয়াতে একটু চন্দ্রবিলাস করছি। আর আমার চশমিশ। কেয়া রিকের ভালো লাগার মুহূর্তকে বাধা দিতে চায় না, তাই রিককে আর কিছু না বলে চুপ থাকে। রিক বলে, হাড় কাঁপানো শীত হোক আর চৈত্র মাসের সূর্যের খরার উত্তাপ হোক না কেন, ভালোবাসার মুহূর্ত থাকবে সব সময় সমান। এগুলো নিজেদেরকেই তো অর্জন করে নিতে হবে। লজ্জাত্মক দৃষ্টিতে চশমার ফাঁকে কেয়া তাকায় রিকের দিকে, বলে, এত ভালোবাসেন আমাকে? অনেক। কেন, তুমি বাসো না? বলেছি একবারও? ভালোবাসি বলনি তো একবারও। সব কথা কি আর মুখে বলতে হবে? প্রিয় মানুষের মুখে ভালোবাসি শুনতে পাওয়ার অনুভূতিটাই যে ভিন্ন চশমিশ। একটিবার বলবে আমার এই চোখের দিকে তাকিয়ে ভালোবাসি? কেয়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। এই কনকনে শীতে এখন তার হাতের ওপরে লোমগুলো দাঁড়িয়ে যায়। কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করেনি, আজ কিভাবে বলবে? রিক বলে ওঠে, হায় মেরে চশমিশ, ভালোবাসি বলতে এত লজ্জা? ধ্যাত, বলো একটিবার। কেয়া এবার তাকায় রিকের দিকে। দূরত্ব কমিয়ে কিছুটা কাছে এসে চাঁদ বরাবর দাঁড়িয়ে থাকা রিকের কানের কাছে আসে। ফিসফিস করে রিকের কানে কানে বলে, আমি ভালোবাসি আমার এই সাদা বিলাইকে, অনেক বেশি ভালোবাসি তাকে। বলেই দৌড়ে চলে যায় কেয়া। তখন তার খুব লজ্জা লাগছে এখানে থাকতে। রিক হালকা করে হাসে, চাঁদের দিকে তাকিয়ে আনমনেই এক চোখ টিপ দেয় রিক, যেন চাঁদকে সাক্ষী রেখেছিল আজ তাদের চশমিশ তাকে প্রপোজ করছে। ঘরে এসে বসতেই কেয়ার ফোনে আবারও একটি এসএমএস আসে। না, এবার আর রিক দেয়নি এসএমএসটা। এবার এসএমএসটা দিয়েছে নীরা। লেখা, আরে দোস্ত, বিয়ের আগে হাড় কাঁপানো শীতে ছাদে দাঁড়িয়ে প্রেম করলে জ্বর চলে আসে না? কেয়া লেখে, তুই কি করে জানলি? আইডিয়া যে আমার ছিল। রিক ভাই তোর মুখে ভালোবাসি শুনতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম আপনি ওকে রাতের বেলায় একটু ইমোশনাল করে দিবেন। কেয়া স্মিত হেসে নীরাকে গুড নাইট জানিয়ে দেয়। দীপের বুকে মাথা দিয়ে নীরা কেয়াকে গুড নাইট লিখে দেয়। নীরা কেয়ার এই রোমান্টিক মোমেন্টের জন্যই থাকতে চেয়েছিল। আজ কেয়ার আছে। আর কিন্তু ক্যাডার সাহেব তো তা হতেই দিল না। কোথায়? নীরা দীপের দিকে তাকিয়ে বলে, আমার লুচু ক্যাডার সাহেব। দীপ বলে, অনেক প্রেম হয়েছে, এখন ঘুমাও চন্দ্র পাখি। কেয়াকে সাজানো শুরু করা হয়েছে। পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিচ্ছে। সবাই নামাজ পড়ে সাজতে বসেছে। দীপ নীরব অব্রকে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে গেছে। পুরুষ মানুষ সবাই সেখানে। রিক নিজেও জুম্মার সালাত আদায় করে কমিউনিটি সেন্টারে আসবে। রিককে ওয়েলকাম করার জন্য কমিউনিটি সেন্টারের সামনে ফিতা বেঁধে রাখা হয়েছে। কেয়ার কোনো কাজই নেই। কেয়ার বাবা একা ও কেয়ার মামা বিদেশে থাকেন। পুরো পরিবার সহ রিকের খালামণিরা এসেছে, কিন্তু তাদের সন্তানেরা ব্যস্ত থাকেন তাই আসতে পারেনি। এই জন্য সবকিছু দীপ ও নীরাদের করতে হচ্ছে। রিকের মায়ের সাথে নীরার মায়ের ভালো বন্ধুত্ব ছিল, এখন দীপের মায়ের সাথেও হয়েছে। দীপের পরিবার এক কথায় সহজ সরল এক পরিবার। সবাই বলেন মিস্টার সমুদ্র ইচ্ছে করে নিজে ঠিক ঠকে যাবেন, কিন্তু কোনো ঝামেলাতে জড়াবেন না। ঠিক তেমন হয়েছে দীপ। কারোর সাথে কখনো কোনো ঝগড়া ঝামেলা করে না, বরং কারোর বিপদে দুই হাত ভরে দেবে। বিশেষ করে তামান্নার বেলায় লোকজন দীপদের বিষয়ে বেশি বেশি অবগত হয়েছেন। এদিকে যেমন সমাজে অব্র দিকে আঙ্গুল তুলে, ঠিক তেমনি মা না হয়েও দীপান্বিতার মাতৃত্বের ভালোবাসার জন্য সেই সমাজ বাহবা দেয়। প্রথম প্রথম অনেকেই বলতেন দীপান্বিতা ঠিক করছে না, পরের সন্তানকে নিজের করে মানুষ করা ঠিক না, যার সন্তান তাকে দিয়ে দিলেই হয়।
বাইরের লোক তো বলে বলে তো সাথে বলতো বলতো পিঙ্কির মা, আর পিঙ্কি নিজেও অব্রকে ভালোবাসে। কিন্তু মিসেস সাদিয়া সব সময় অব্রকে কথা শুনিয়ে দিতেন, এমনি সম্পত্তি ভাগাভাগি হবে, তার ওপরে পরের ছেলে, তার ক্ষোভ ছিল এখানে। কিন্তু এত হেয় কথার বিপরীতে অব্রকে ভালোবেসেছে দীপান্বিতা। মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা মিলে সাপোর্ট করেছেন দীপান্বিতাকে। মুখে দুই একবার বলেছিল অব্রকে আশ্রমে রাখতে, কিন্তু কোল থেকে ওই ছোট তুলতুলে নরম বাচ্চাটাকে সারা রাতেই পারছিল না দীপান্বিতা, সরাতেই যেন পারছিল না। বারবার মনে হতে থাকে তামান্না দেখছে তার সন্তানের বেড়ে ওঠা। একজন মৃত মা তার সন্তানের মুখ হয়তো দূর থেকেই দেখছে। দূর থেকে না হয় এই সুখ দেখুক। দীপান্বিতা সবাইকে বলে, অব্র বড় হলে ওকে সোজা নিয়ে বোর্ডিংয়ে ভর্তি করব, তারপর গ্রাজুয়েশন করাতে বিদেশে পাঠাবো, যাতে করে ওর মনে এটা না আসে যে আমি ওকে আপন সন্তান ভাবি না। হ্যাঁ, জীবন চলতে গেলে নিজের সুখ দেখতে হবে, তাই আমিও ওর 4 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ততদিনে গ্রাজুয়েশনও হয়ে যাবে। আমার গ্রাজুয়েশন শেষে না হয় তোমরা আমার বিয়ে ঠিক করলে। বাসা থেকে সবাই মেনে নেয় দীপান্বিতার কথা। সবার প্রথমে সাপোর্ট করে দীপ, তারপর দীপান্বিতার বাবা মা। প্রতিবেশী হয়ে নীরার বাবা মাও দীপান্বিতাকে অনেক সাপোর্ট করে। আশেপাশ থেকে মানুষ যখন অব্রকে দেখে ক্ষিপ্ত হতে থাকে, মিসেস নাজনীন তখন অব্রকে কোলে নিয়ে পুরো এলাকা ঘোরাঘুরি করে। প্রায় প্রায় দীপান্বিতার কাছ থেকে অব্রকে নিয়ে সকালের রোদ পোয়াতে যায়। এদের সবার এই ভালোবাসা দেখে আস্তে আস্তে মুখ বন্ধ হয় সমাজে। নীরা ছোট হলেও চঞ্চল ছিল খুব। নীরাকে সবাই একটু বেশি ভয় পেত। মুখের ওপরে উচিত কথার জবাব দেওয়া নীরার অভ্যাস। সবার এত এত সাপোর্ট ভালোবাসায় আজ অব্র চোখের মণি। আর সমাজের কাছে দীপের পরিবারের ভালোবাসা সহজ সরল নামেই পরিচিত। জুম্মার নামাজ পড়ে সবাই চলে এসেছে। পাঞ্জাবি পরে নামাজ পড়তে বের হয়েছিল সবাই। আহ, তাই তাদের আর সাজগোজ করা লাগেনি। ছেলেরা ছেলেরা সবাই বরকে নিয়ে এসে দেখছে মেইন গেটের সামনে ফিতা দেওয়া। সবাই বুঝে যায় এরা বরের জন্য করা। কেয়াকে এখনো সাজানো হচ্ছে। কেয়ার পাশে দীপান্বিতা বসে সাজ দেখছে। নীরা ও কিছু প্রতিবেশী মেয়ে মিলে গেছে বরকে ওয়েলকাম করতে। হাতে মিষ্টি ও শরবতের ট্রে নিয়ে নীরা বলে, জামাইবাবু, আগে আপনাকে ফিতা কাটতে হবে। রিকের বাবা বলেন, তোদের কোনো ডিমান্ড নেই? ওটা এখন না আঙ্কেল, সময় হোক উসুল করব। সবাই হেসে দেয়। রিক ফিতা কেটে দেয়। তারপর নীরা শরবতের গ্লাস নিয়ে রিকের সামনে ধরে। রিক শরবতে চুমুক দিতে যাবে, তার আগে দীপ গ্লাসে করে নিয়ে গ্লাসটা কেড়ে নিয়ে রিকের সামনে ধরে। নীরা চোখ ছোট ছোট করে মনে মনে বলে, জেলাস ক্যাডার সাহেব। রিক দীপের হাতেই গ্লাসে চুমুক দেয়। মিস্টার রবিন বলেন, মেয়ে আমার সেরা জামাই পেয়েছে, কি সুন্দর করে গ্লাস নিয়ে বুঝিয়ে দিল। মিস্টার সমুদ্র বলেন, আপনি তো ট্রেইলার দেখাচ্ছেন আর আমি দেখি ফুল মুভি। সবাই অট্টহাসিতে মেতে ওঠে। নীরা দীপের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে পাশে থাকা মেয়েকে বলে, জামাইবাবুকে মিষ্টি খাইয়ে দে, আমার উনি আবার জেলাস আছেন। বলা তো যায় না, মিষ্টি খাওয়াতে গেলে আবার কোনো এক জায়গায় থেকে পোড়া গন্ধ ভেসে আসে। বলেই মিষ্টির প্লেটটা দিয়ে দেয় পাশে থাকা মেয়েটির হাতে। রিককে মিষ্টি খাওয়ানোর পর ছেলেরা মিলে রিককে উঁচু করে নিয়ে যায় বরের আসনে। বাকিরা হাততালি দিতে থাকে। নীরা চলে আসে কেয়ার কাছে। কেয়ার সাজানো কমপ্লিট, এখন শুধু গহনাগুলো পরিয়ে দেওয়া বাকি। একে একে সবাই মিলে কেয়ার গহনা দ্রুত পরিয়ে দেয়। সবার ক্ষুধা লেগেছে। বিয়ে পড়ানো হয়ে গেলেই খাওয়া দাওয়ার পালা। কাজী এসেছেন বিয়ে পড়াতে, সাথে একজন রেজিস্ট্রার। বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো। বর বউ দুজনে দুই রুমেই বসে একে অপরকে কবুল বলে গ্রহণ করে নিল। বড়রা সবাই খেতে বসেছে। মীরা, দীপান্বিতা ও বাকি মেয়েরা আহ, বর
বরের বড় থালা নিয়ে এসেছে রিকের কাছে। রিকের পাশে বর সেজে বসে আছে ছোট্ট অভ্রবাবু। দীপান্বিতাকে দেখে অভ্র হাত উঁচু করে বলে, আম্মু, আমি এখানে। এই অভ্রকে দেখে নীরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট বর বাবুকে তো আমরা দেখেছি। নীরব তাকিয়ে আছে দীপান্বিতার দিকে। রানী গোলাপি ও সবুজের মিশ্রণে খুব সুন্দর একটি শাড়ি পরেছে দীপান্বিতা। মাথায় গোলাপি হেজাব, মুখে কোনো প্রকার মেকআপ না দিয়ে শুধু একটু ক্রিম লাগানো, আর চোখে চিকন করে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। এই সাজেই দীপান্বিতার প্রতি নেশা ধরে গেছে নীরবের। নীরা নীরবের দিকে তাকিয়ে শব্দ করে, হুম হুম। নীরব তাকায় বোনের দিকে। নীরা বলে, বেটার লাক নেক্সট টাইম ভাই। আপাতত বরকে খাওয়াই সবাই মিলে। আফসোস, কেয়ার বিয়েটা আমার আগে হতো, আমিও মজা করতে পারতাম। দীপের দিকে আর চোখে তাকিয়ে দীপ বলে, খুব শখ হয়েছে না পরের বরকে খাইয়ে দেওয়ার? নীরা নাক মুখ উঁচু করে অভিনয় করে বলে, কোথা থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসছে। অভ্র বলে ওঠে, কিছু পড়ছে মামি? হ্যাঁ বাবাই, তোমার মামুর মন। অভ্র খুঁটিয়ে খুঁটিয়ে দীপকে দেখতে থাকে। কোথাও আগুন বা ধোঁয়া না দেখে বলে, কোথায়? দেখতে পাচ্ছি না তো। এটা দেখা যায় না বাবাই, আমি স্পেশাল ম্যাজিক জানি, এজন্য দেখতে পেরেছি। সবাই আবারও হেসে দেয়। অভ্র বেচারা হাঁ করে তাকিয়ে আছে, তার মাথায় ঢুকছে না কোথাও কোনো কিছুই। নীরব অভ্রের পাশে বসে বলে, ওসব তোমাকে বুঝতে হবে না বাবাই, আসো আমরা একসাথে তোমার রিক আঙ্কেলকে খাইয়ে দেই। আচ্ছা। বলেই সবাই আহ, রিয়াকে আর রিককে খাইয়ে দেয়। দীপ নীরার হাতটা ধরে নিয়ে আসে এক কোণায়। নীরাকে দেওয়ালের সাথে আটকে বলে, খুব শখ না বর বাদে অন্য ছেলেকে খাইয়ে দেওয়ার? মিট মিট করে হেসে ওঠে নীরা, বলে, হ্যাঁ, খুব শখ আমার। দীপ নীরার হাতটা জোরে চেপে ধরে বলে, নিজের বরকে তো খাইয়ে দেওয়ার ইচ্ছে জাগে না। আউস লাগছে তো। লিসেন, দুষ্টুমি করো কিন্তু ওভার হলে কি করবে? একসাথে যমজ না, একসাথে ১ ডজন বাবু এনে দিব তোমার এই ছোট্ট পেটে। নীরা যেন এবার ভ্রমে চলে গেল। কল্পনা করছে তার পেট ফুলে উঠেছে, ১২টা বাবু তার এই পেটে। ডেলিভারির সময় যখন নার্স আসবে তখন তার পেট কাটতে, তখন ঘণ্টাখানেক ধরে খালি বাবু বের হতেই থাকবে, আর নীরা বেচারি বাবুগুলোকে বের হতে দেখবে। একসাথে ১২টা বাবু পুষবে কিভাবে? তাড়াতাড়ি করে নীরা কল্পনা থেকে বেরিয়ে আসে। বলছি কি, একসাথে এতগুলো না দিয়ে বরং আস্তে আস্তে ২টা করে বাবু দিলে হয় না? দীপ ঠোঁট কামড়ে হেসে বলে, বউ তো না, যেন কুবুদ্ধির ড্রাম। নীরার নাকের সাথে নিজের নাকের ঘষা দিয়ে বলে, দুষ্টু চন্দ্র পাখি আমার। রিকের খাওয়া দাওয়া শেষ। অন্যদিকে কেয়াকে ওর মা খাইয়ে দিয়েছে। এখন রিকের হাত ধোয়ানো হয়েছে। নীরব, দীপ ও বাকি ছেলেরা মিলে রিকের হাতটা ধুয়ে দিচ্ছে। তারপর রিক ও কেয়াকে একসাথে করে বড় স্টেজে বসিয়ে দেওয়া হলো। কেয়া মুখের উপরে পাতলা ঘোমটা দেওয়া। নীরা একটি আয়না এনে কেয়া ও রিক বরাবর ধরে। তারপর বলে, আয়নায় কি দেখছেন জামাইবাবু? রিক কেয়ার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলে, আমার কিউট গোলুমোলু চশমিশ। আরে বাহ! সবাই হেসে দেয়। নীরা বলে, নেন, আপনার চশমি বইয়ের ঘোমটাটা আপনি নিজেই সরিয়ে মুখ দর্শন করেন। রিক কেয়ার মুখ থেকে ঘোমটাটা সরায়। সাথে সাথে নীরব, দীপান্বিতা, অভ্র আর ওর ছেলে মেয়েরা মিলে লাল গোলাপের পাপড়ি ছেটাতে থাকে। রিক ও কেয়া দুজন দুজনকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। নীরা, দীপ ও বড়রা মিলে হাততালি দেয়। মিসেস শিউলি এসে মজা করে বলেন, হনো নাতিন, বইয়ের দিকে সারা জীবন চাইয়া থাইকো, এখন একটু আমগো দেখতে দাও। আর আজ রাইতে তো বউ তোমার হইয়াই যাইব। আমার নাতিনরে মতো তো আবার দেখি কারোর বউরে ভালোই বাসে না। দীপ ও নীরা লজ্জায় এদিকে ওদিকে করে। মিস্টার সমুদ্র বলেন, আহ মা, সবাই আছে তো। রিকের বাবা বলে ওঠেন, নানি দাদিদের কাজই তো এমন মজা করা। সবাই মিলে এখন নাচ গান শুরু করবে। সন্ধ্যার দিকে বিদায়ের ব্যবস্থা করা হবে।
দীপান্বিতা ও অব্র মিলে পাশাপাশি দাঁড়িয়ে আনন্দ করছে। অব্রর শরবত খেতে ইচ্ছে করছে। দীপান্বিতা অব্রকে শরবত খাইয়ে দেয়। শরবতের গ্লাস অব্রের হাত থেকে পড়ে দীপান্বিতার শাড়ির কিছু অংশ ভিজে যায়। দীপান্বিতা অব্রকে দীপের কাছে দিয়ে ওয়াশরুমের দিকে যায়। শাড়ি ওয়াশ করার সময় দীপান্বিতা পাশে তাকিয়ে ভয় পেয়ে জোরে এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে সেখানে হাজির হয় নীরব। নীরবকে দেখে দীপান্বিতা তাড়াতাড়ি করে নীরবের এক বাহু জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে। নীরব বলে, কি হয়েছে? দীপান্বিতা উত্তর না দিয়ে আঙ্গুল দিয়ে পাশে ইশারা করে দেখায়। নীরব তাকায় দীপান্বিতা আঙ্গুল বরাবর স্থানে। ফ্লোরে জিনিসটির মুখে মুচকি হাসি দেয় নীরব। বলে, তেলাপোকা দেখে ভয় পাওয়ার কি আছে? আপনি বুঝবেন না এসবের। আমার খুব ভয় করে, প্লিজ সরান ওটা। না, সরাবো না। প্লিজ প্লিজ। সরাতে পারি, আমার এক শর্ত আছে। কি শর্ত? বলো। আমাকে বিয়ে করতে রাজি? না। তাহলে আমিও তেলাপোকা সরাবো না, প্লিজ। রাজি হও আগে, তা না হলে কিন্তু আমি তোমার চুলে এই তেলাপোকা গুঁজে দিব। এ না না। তাহলে বলো, আমাকে বিয়ে করবে? কান্না করতে করতে দীপান্বিতা বলে, হ্যাঁ হ্যাঁ করবো, তোমাকেই বিয়ে করব। নীরব শয়তানি হাসি দিয়ে বলে, অব্র বাবাই চলে এসো, তোমার আম্মু রাজি, তাড়াতাড়ি করে ডাকো কাজী। খুশিতে খুশিতে অব্র চলে আসে। নীরবের কথা শুনে দীপান্বিতা পিট পিট চোখে মেলে তাকায়। অব্র হাত তালি দিয়ে বলে, আমার হ্যাপি ফ্যামিলি হব। আর কি মজা, কি মজা। নীরব হাসতে হাসতেই বলে, আগে তোমার আম্মুর ভয় তো কমাও। বলে ইশারা করে তেলাপোকার দিকে। অব্র দেওয়ালের কাছে গিয়ে তেলাপোকাটাকে হাতে নেয়। দীপান্বিতা নাক মুখ কুঁচকে বলে, ছি, এগুলো হাতে নেয়নি কেউ বাবাই, ফেলে দাও। নীরব ও অব্র হেসে বলে, এটা হলো তোমার বিয়েতে রাজি করানোর ঔষধ। এটা আসল নয়, নকল তেলাপোকা। দীপান্বিতা অবাক হয়ে তাকায় অব্রের হাতের দিকে। অব্র বলে, আমার আব্বু মানে নীরবের দিকে তাকিয়ে বলেছে তুমি রাগ হলে তেলাপোকার ভয় দেখালে রাগ ভাঙবে আর তোমাকে একা একা এখানে পাঠাতে, তাই আমি তোমার গায়ে শরবত ঢেলে দিয়েছি। দীপান্বিতা অগ্নি চোখ দিয়ে তাকিয়ে আছে নীরব ও অভ্রের দিকে। অভ্র ভয় পেয়ে বলে, আমি না আম্মু, বলেছে এগুলো। তুমি নাকি আব্বুর ওপরে রেগেছিলে তাই। কিসের আব্বু? নীরব বলে ওঠে, আমি অব্রকে প্রস্তাব দিয়েছি আমাকে ওর আব্বু বানাবে কিনা। অব্র রাজি। অব্রের আম্মু রাজি না? এই 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 মাত্রই তো রাজি হলে। দেখেছো অব্র, তোমার আম্মু কি মিথ্যু? মিথ্যা বলতে নেই আম্মু, দাঁতে পোকা হয়, তার জন্য বড় বড় দাঁতের ডাক্তার আছে। তোমাকে পাকনামি করতে হবে না, চলো। বলেই দীপান্বিতা অব্রের দিকে হাত ধরে নিয়ে যায়। পেছন থেকে নীরব গলা উঁচিয়ে বলে, মান মানতে তো তোমাকে হবেই মায়াবন বিহারিণী। বলেই নিজের হাত দিয়ে মাথার চুলগুলো ব্রাশ করতে থাকে। নীরব দীপান্বিতা অব্রকে নিয়ে হাঁটতে থাকে, তার আর মনে হাসতে থাকে। কেয়ার বিদায়ের সময় এখন। মা বাবাকে জড়িয়ে কান্না করতে থাকে কেয়া। মীরা এসে কেয়াকে বলে, এমনভাবে মেকআপ তো নষ্ট করার কোনো মানেই হয় না। আরে ভাই, বিয়ে হয়েছে মানে তো এখন এই না যে তুই দূরে চলে গেছিস। এই তো কয়েক বাড়ি পেছনেই তোদের বাসা। সবাই হেসে দেয়, কেয়া নিজেও হেসে ফেলে মীরার কথায়। অতঃপর ফুল দিয়ে সাজানো গাড়িতে বসে কেয়া ও রিক। আস্তে আস্তে কমিউনিটি সেন্টার ফাঁকা হতে থাকে। কেয়া গাড়ির জানালা থেকে উঁকি দিয়ে দেখছে তার বাবা মাকে। এই কমিউনিটি সেন্টারের প্রত্যেকটা কোনায় কোনায় তার চোখ বুলিয়ে রাখা। রিক কেয়ার মাথায় আলতো করে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলে, এভাবে তাকিয়ে থেকো না চশমিশ, অসুস্থ হয়ে যাবে তুমি। আমাদের মিলনটা সেই সেন্টার থেকেই হলো তাহলে, সাদা বিলাই। হ্যাঁ, আর এখানেই প্রতিনিয়ত আরও লোকজন এসে আমাদের স্মৃতিগুলোকে সারিয়ে দিবে। স্মৃতিরা চোখের পাতায় থেকে যায়, কিন্তু মুহূর্তগুলো হারিয়ে যায়। এক মুহূর্ত পেরিয়ে তো আমরা আরেক মুহূর্তে যেতেই পারবো। বলেই কেয়ার
মাথা নিজের কাঁধে রেখে রিক বলে, যতগুলো মুহূর্ত আমাদের গড়ে উঠবে সব কিছু মধুর মধুর মুহূর্ত হবে চশমিশ। স্মিত হাসে কেয়া। রিক নিজেও ম্লান হাসি দিতে থাকে। দীপ, নীরা ও তাদের পরিবারের এক গাড়িতে আসে। মিসেস নাজনীন ও মিস্টার রবিন, রিকের বাবা মায়ের সাথে আগে বেরিয়েছেন। নীরব ও দীপান্বিতা অব্রকে নিয়ে ঘুরতে থাকে। অব্রের কাছে ভালো লাগে বাইকে নীরবের সাথে ঘুরতে। সবার অনুমতি পেয়ে দীপান্বিতা নিজেও রাজি হয় বাইকে ওঠার। অবশ্য দীপান্বিতার মন তো এটাই চেয়েছিল। বরের গাড়ি এসে পৌঁছেছে বাসার সামনে। রিকের মা মিষ্টি পান নিয়ে বৌমাকে খাইয়ে দিলেন। সব নিয়ম কানুন পালন করে কেয়াকে বাড়ির ভেতরে এনে নর্মাল শাড়ি পরানো হলো। রাত অনেক হয়েছে। দীপান্বিতা ও নীরব অনেক আগেই এসেছে। রিকের ঘর সাজানো হয়েছে। সকালেই এখন একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নীরা ও দীপান্বিতা। কেয়াকে নিয়ে ঘরে সজ্জিত খাটের ওপরে বসিয়ে দিল নীরা। সাথে ছিলেন মিসেস শিউলি। দাদি হলেও রসিক মানুষ তিনি। নীরার জন্য বেশি সুবিধা। দাদি সবকিছু কেয়াকে বুঝিয়ে দিচ্ছে। কেয়া মাথা নিচু করে চুপ করে আছে। নীরা এবার বলেই ফেলে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? কেয়া চশমা পরানো চোখ উঁচু করে তাকায় নীরার দিকে। কিন্তু কেয়া কিছুই বলতে না দিয়েই নীরা বলে ওঠে, এমন ভাব করছিস যেন তুই কিছু বুঝিস না। এদিকে ক্লাস ফাঁকি দিয়ে অহরহ সিনেমা দেখেছিস, যার বেশিরভাগই ছিল ব্লু ফিল্ম। এখন ঢং করছিস যেন কিছুই বুঝিস না। একদম লজ্জাবতী লাজুকলতা। সেই রিকের প্রেমের প্রস্তাব দেওয়া থেকে দেখছি এমন নেকু নেকু ভাব করছিস। আমি বিরক্ত এবার তোর হাবভাবে। দীপান্বিতা কেয়ার কাছে এসে বলে, মেয়েটাকে লজ্জায় আর ফেলো না লিটিল ভাবি। তোমার কি মনে হয় আপু, আমার বান্ধবী হয়ে ও কাঁচা? যেখানে আমি হলাম ক্যাডার সাহেবের ইচেড়ে পাকা বউ, সেখানে এই চশমিশ হলো ওর সাদা বিলাইয়ের ইচেড়ে পাকা। চোখের চশমাটা ঠিক করে বলে, আমি ইচেড়ে পাকা? তোর মতো চুমুখোর না। বিয়ের পর বরের ভালোবাসা পেতে ব্ল্যাকমেল করিস। দেখছো দাদিন, এই হলো আমার শাকচুন্নি বান্ধবী। আসল রূপ নিয়ে আসতে পেরেছি আমি। কিন্তু আফসোস, তুই আমার বিপরীতে হতে পারলি না। আমি যেমন কথা পেটে চাপায় রাখতে পারি না, তোকে বলে দেই তুইও তেমনই। নিজের বাসর ঘরে আমার বাসরের গল্প আমার দাদিন শাশুড়ির সামনেই বলেছিস। কিসের লজ্জা, কিসের বাসর? কেয়া এবার তেতে উঠল নীরার কথায়। সাথে সাথে খাট থেকে নেমে সুন্দর করে সাজিয়ে পরানো শাড়িগুলো নিজে নিল নিজের কোমরে। তোর বাসর আর আমার বাসর হবে পরে, আগে তোর ব্যবস্থা করছি, দাঁড়া তুই। বলেই আশেপাশে তাকাতে থাকে কেয়া। খুঁজে খুঁজে রিকের একটি ব্যাট পায় ঘরের এক কোণায়। কেয়াকে ব্যাট নিতে দেখেই নীরা লাফিয়ে উঠে বলে, হয়ে গেল রে, শাকচুন্নি আজ বাসর না করে আমাকে ধাওয়া করবে। তুই শাকচুন্নি, তুই পেতনি, তুই দাঁড়া, আজ তুই শেষ। বলে কেয়া তাড়া করতে থাকে নীরার পেছনে। কোমরে শাড়ি গুজে হাতে ব্যাট উঁচু করে নীরা। পেছনে দৌড়াতে দৌড়াতে বলে, দাঁড়া পেতনি, তুই দাঁড়া। তোর হেস্ত নেস্ত করেই আমি তারপর বাসর করব। বাসরে বান্ধবী মারতে নেই রে, বাসরে বিড়াল মারবি। অবশ্যই আমার ক্যাডার সাহেব বাসরে বিড়াল না মেরেই আসল বিড়াল মেরেছিল। তুই তোর সাদা বিলাইকে মারবি। আমার সাদা বিলাই আমার জামাই, আমি তাকে ব্যাট দিয়ে মারবো কি মারবো না ভালোবাসবো, তোকে মারবো আর আগে। এদিকে ওরা চিল্লাতে চিল্লাতে ড্রয়িং রুমে চলে এসেছে। দীপান্বিতা ও মিসেস শিউলি আহাম্মক হয়ে গেছিলেন। রিকের বাবা মা, নীরার বাবা মা, দীপ ও নীরব রিককে নিয়ে বসেছিল ড্রয়িং রুমে। রিককে দীপ ও নীরব মিলে ঘরে নিয়ে যাবে, তার আগেই নীরার পেছনে কেয়াকে এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক হয়। বাসর ঘরে বউ লজ্জা না পেয়ে বান্ধবীকে তাড়া করে। এবার বাসরের রেকর্ড ভেঙেই ফেলবো এই দুই বান্ধবী। সবাই তাকিয়ে 2 মিনিট 3 মিনিট দেখতে থাকে। কাকে কে সামলাবে বুঝতে পারছে না। কেয়াকে লোকজনের মাঝে রিক
ধরে আটকাতে লজ্জা পাচ্ছে। দীপ এমনিতেও বউ লাগাল লাগাল উপাধি পেয়ে বসে আছে। বাকি রইল নীরব। সে জার্মানে থাকতে কোনো মেয়ে ধরল না তার অন্য কাউকে। অতঃপর রিকের না নীরাকে ও নীরার মা কেয়াকে ধরে আটকায়। মিসেস নাজনীন কেয়াকে ধরে বলেন, এভাবে বাচ্চাদের মতো করছো কেন? কি হয়েছে? কেয়া ব্যাট নিয়ে এখনো ছোটাছুটি করছে আর বলে, তোমার মেয়ে বলেছে আমি নাকি ওর মতো নির্লজ্জ। আমি কি ওর মতো? চুপ। বাকি কথাটা না বলে চুপ হয়ে যায় কেয়া। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে হুঁশ ফিরে কেয়ার। চশমাটা হালকা নাকের ডগায় ঝুঁকে গেছে। মিসেস নাজনীন স্বাভাবিক দেখে কেয়াকে এবার ছেড়ে দিলেন। কেয়া চশমাটা ঠিক করে বলে, তেমন কিছু হয়নি। মিসেস শিউলি বলেন, নাতবউ, আমার ভুল কিছু হয় নাই, কিন্তু আসলেই লজ্জাবতী নও। আমি তো ভেবেছিলাম রিক নাতিন তোমার হাতে ধরতে গেলেই তুমি নেতিয়ে যাবে, কিন্তু এখন দেখি বাসরের রেকর্ড ভাঙো। কেয়া বারবার রিকের বাবার মায়ের দিকে তাকাচ্ছে আর লজ্জায় ফ্লোরে তাকিয়ে আছে। কেয়ার কোমরে এখনো শাড়ি গোজা আছে। নীরা হাঁপাতে থাকে। দীপান্বিতা এক গ্লাস পানি এনে দেয়। পানি পান করে নীরা বলে, নিজের রক্তকেও এত গভীরভাবে চিনি না যতটা নিজের বেস্টুকে চিনি। গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, ওর ভেতরে লজ্জার ছিটে ফোটাও নেই। মিসেস নাজনীনও বাকিরা সবাই অবাক। বুঝে গেল কি যে বিষয়ে এত লাফালাফি করছে নীরা। নীরাকে খেপিয়েছে কেয়াকে, আর কেয়া লজ্জার ওপর লজ্জা পেয়ে তেতে উঠছে। মিসেস নাজনীন নীরাকে চোখ গরম দিয়ে বলেন, এগুলো কি নীরা? আজ ওদের বিয়ে হয়েছে, লজ্জা পাওয়া তো স্বাভাবিক। তা হ্যাঁ, তাই তো। এত লজ্জা পেয়েছিল যে আমার সামান্য কথায় লজ্জা নিবারণ হয়ে গেছে। দেখছো না আমাকে কিভাবে ধাওয়া করছে? এবার রিকের মা বাবা হেসে দিলেন। মিসেস সাবিনা শিউলি বললেন, হয়েছে, এবার আসো দিভাই। বর নাতিন আমার কষ্ট বোঝে, কোমরে আঁচল এখনো মাথায় দেয়। যদিও তোমার লজ্জা মিশ্রিত মুখ না দেখে নাতিন আমার দেখলো বইয়ের অগ্নি ধারণ করার রূপ। ভয়টা পাইল কিনা কে জানে। নীরা এবার অট্ট হাসি দিতে থাকে। তারপর কেয়ার কাছে এসে কেয়াকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলে, বাসরের বর লজ্জা নিবারণ না করে বান্ধবীর লজ্জা নিবারণ করে দিল। হ্যাপি ম্যারিড লাইফ দোস্ত। কেয়া নীরবে পিঠে আলতো করে নরম বাড়ি দেয়। তারপর দুজনে একসাথে হেসে ওঠে। সবাই মিলে খুশি হয়। কেয়া ও রিককে এবার একসাথে ঘরে ঢুকিয়ে দেয়। তারপর নীরা, দীপ, দীপান্বিতা ও মিসেস শিউলি সবাইকে বিদায় দিয়ে নিজের ঘরে চলে যায়। পুরো এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। মিস্টার সমুদ্র ও মিস্টার রবিন মিলে মিষ্টি খাইয়ে সবাইকে খুশির আনন্দের বলেছে, আমাদের মেয়ে আজ জিপিএ 5 পেয়েছে, নাও তোমরা মিষ্টি খাও। হ্যাঁ, আজকে ইন্টারের রেজাল্ট প্রকাশ পেয়েছে। দেখতে দেখতে কতগুলো মাস পেরিয়ে গেছে। রেজাল্টে নীরা জিপিএ 5 আর কেয়া একটুর জন্য মিস হয়েছে। তবে কেয়ার রেজাল্টও খুব ভালো। আইসিটিতে মার্ক প্লাস না আসাতেই কেয়া গোল্ডেন মার্ক ওঠাতে পারেনি। রিক ও তার পরিবারের জন্য কেয়ার ওপরে খুব খুশি। কেয়া যে পরীক্ষায় পাশ করেছে তাও এত ভালো একটা কেউ আশা করেনি। দীপ তো শেষের দিকে কেয়ার জন্য টিউটর দেখেছিল। পরীক্ষার ভেতর আবার বিয়ের স্বপ্ন জেগেছিল কেয়ার। যে মেয়ে সে প্লাস পেয়েছে, আর এটা শুনে কেয়ার মা নিজেই মেয়ের দিকে ফ্যাল করে তাকিয়েছিলেন। দুই বান্ধবী এত ভালো রেজাল্টের জন্য বাসায় পিকনিক করা হবে। নীরাদের বাসার সামনে ফাঁকা মাঠ আছে, ওখানে সবাই জয়েন করে পিকনিক করবে। আজ সবার মুখে খুশির ঝলক, কিন্তু নীরার চোখ ছোট ছোট করে তাকাচ্ছে সবার দিকে। খুশি না হয়ে মুখ গোমড়া করে রেখেছে। অব্র এসে নীরাকে বলে, কি হয়েছে মামি? নীরা কোমরে হাত দিয়ে বলে, আজ রেজাল্ট বের হয়েছে কার? অব্র উত্তর দেয়, তোমার। ভালো রেজাল্ট করেছে কে? তুমি আর কে আন্টি?
তাহলে মিষ্টি খাওয়ার কথা কার? তোমাদের। মিষ্টি খাচ্ছে কে? মামু। এটা কেমন বিচার? খুব বাজে। এত কষ্ট করে রাত জেগে পড়াশোনা করলাম আমি, ভোরবেলা উঠে বই খাতা নিয়ে কাঁপাকাঁপি হাত পা নিয়ে পড়াশোনা করলাম, আর শীতের মধ্যে থরথর করে কেঁপে কেঁপে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর দিলাম আমি। অত অত কঠিন কঠিন অঙ্ক, ইংরেজি মাথায় রেখে পরীক্ষার সঠিক উত্তর দিলাম আমি। কিন্তু রেজাল্টের উপর গোটা গোটা নাম ভেসে আসছে আমার। কিন্তু এলাকাবাসী এসে মিষ্টি খাওয়াচ্ছে কাকে? আমার মামুকে। কেন খাওয়াবে তাকে? রেজাল্ট তো আমার ভালো হয়েছে, লোকজন আমাকে মিষ্টি খাওয়াবে তা না? হুম। আমি শুনেছি তুমি পড়া চোর, মামু না পড়ালে তুমি ভালো রেজাল্টই করতে না, তাই মামুকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে। নীরা এবার কটমট চোখে তাকালো অব্রের দিকে, বলে, আমি পড়াচ্ছোর? তোমার মামু আমাকে পড়াতে পারতো আমি যদি না আগ্রহে পড়তাম? অব্র এবার নীরার মতো করে কোমরে হাত দিয়ে বলে, আমি দেখেছি তুমি পড়াচ্ছোর। একদিন জানালা দিয়ে দেখেছিলাম, মামু তোমার গালে একটা মার দিয়েছিল। পড়াশোনা করলে তো আর মার খেতে না। এত ভালো রেজাল্ট করলো, তারপরও যেন আজ পুচকে অব্রের কাছে অপমান হলো নীরা। জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার মামুর হাত একটু বেশিই চলে। আমি পড়া ঠিকভাবে করতাম, তোমার মামু একটু লিমিটের বাইরে পড়াতো। দীপান্বিতা এসে নীরাকে মিষ্টি খাইয়ে বলে, আমার লিটিল ভাবি, এই নাও মিষ্টি খাও। বাসি মিষ্টি আমি খাই না। ওমা, বাসি হবে কেন? বাবা আর ভাই মিলে সেরা দোকানের মিষ্টি এনেছে, আজকেই বানানো। মিষ্টি সেরা দোকানের হলেও মিষ্টির স্বাদ অন্যজন পেয়েছে। আমি এত ভালো রেজাল্ট করলাম কিন্তু দাম পেলাম না বলে মুখ ফুলিয়ে উঠে নীরা। দীপান্বিতা হেসে দেয়, বলে, ওরে আমার লিটিল ভাবি, অভিমান হয়েছে। চিন্তা করো না, ভাই তোমাকে এর থেকেও সেরা মিষ্টি খাওয়াবে। নীরা দীপান্বিতার দিকে তাকিয়ে বলে, তুমিও দেখছি আমাদের মতো হয়ে গেছো। তোমাদের ছোঁয়া পেয়েই তো আমরা সবাই পরিবর্তন। সন্ধ্যায় পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। দীপ কলেজ থেকে এসে সবার থেকে মিষ্টি খেয়ে খেয়ে পেট ভরিয়েছিল। তারপর মিস্টার সমুদ্রের রেস্টুরেন্টে গেছে। সন্ধ্যায় ফিরেছে দীপ ও মিস্টার সমুদ্র, সাথে করে পিকনিকের বাজার সামগ্রী নিয়ে। সবাই আস্তে আস্তে মাঠে উপস্থিত হয়। সবাই এক এক জায়গায় দাঁড়ানোর পর দীপ খেয়াল করলো নীরা নেই। দীপ দীপান্বিতাকে জিজ্ঞেস করে, নীরা কোথায়? লিটিল ভাবি তো ঘরে। কই না তো, আমি ঘর থেকেই এসেছি, আমি তো লাইভ করতেছিলাম। লিটিল ভাবি বলেছিল তার এখন ভালো লাগছে না কিছু, তাই ঘুমিয়েছিল। কোথায় যাবে তাহলে? ছাদে গেল না তো আবার? বলে দীপ চলে যায় ছাদে, কিন্তু না, কোথাও নেই নীরা। বাইরের মাঠে এসে দীপ হাঁপাতে হাঁপাতে বলে, কোথায় গেল ও? বাবা মা সবাই তো এখানে। সবাই আলাদা আলাদাভাবে খুঁজতে থাকে নীরাকে, কেউ খুঁজে পায় না। দীপ অস্থির হয়ে গেছে, চোখে মুখে চিন্তার ভাঁজ, গা হাত পা কাঁপছে তার। ধপ করে বসে পড়ে মাঠের মধ্যে রাখা কাঠের ওপর। মিসেস নাজনীন কান্না করছেন মুখে আঁচল গুজে। মিসেস সাবিনা পাশে এসে সান্ত্বনা দিতে থাকেন। রিকের মাও সেখানে দাঁড়িয়ে। কেয়া ও রিক একে অপরের দিকে চাওয়াচাই করে, কিছু কথা বলে বাইক নিয়ে বের হয় রিক। দ্বীপের করুণ অবস্থা, মিসেস নাজনীনের কান্নাকাটি। অব্র নিজেও এবার ভয় পেয়ে কান্না করছে। বাচ্চা মানুষ, সবার চিন্তা দেখে ভয় তো পেয়েছেই, মামিকে পাচ্ছে না 2 ঘন্টা ধরে। কি হতে পারে? না বলে কোথাও যাবে না নীরা, কাউকে সাথে নেয়নি, ফোন করেও পাচ্ছে না নীরাকে। কেউ কিছুই বলছে না। দীপান্বিতা অব্রকে সামলাতে ব্যস্ত। মামু আর নানুকে কান্না করতে দেখে সেও কান্না করছে। নীরব বাইক নিয়ে বেরিয়েছে। বাকিরা এইসব এদিকে ওদিকে ফোন করে খোঁজ খবর নিতে থাকে। থমথমে পরিবেশ, কারোর মুখে কোনো কথা নেই। ঠিক সেই সময় সবার কানে ভেসে আসে, কি হয়েছে? তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন? দীপ হাতের মুঠোয় মুখ বুজে ছিল, আর নীরার কণ্ঠ পেয়ে তাকায় নীরার দিকে। হাতের চাপ লেগে চোখের কোণায় চশমার ছোট চাপ পড়ে গেছে। শ্যামলা মুখের রক্তের জমাট,
চোখ মুখ লাল হয়ে আছে, চশমার ভেতর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। দীপের চিন্তিত লাল চোখ তাড়াতাড়ি করে উঠে এসে লোকসম্মুখে জড়িয়ে ধরে নীরাকে, বলে, 2 ঘন্টা ধরে খুঁজে বেরিয়েছি তোমাকে, না বলে কোথায় গিয়েছিলে? দীপের কণ্ঠে ফোঁপানির আভাস। নীরা বুঝতে পারল দীপ খুব চিন্তা করেছে। শুধু দীপ না, পুরো পরিবার। নীরা তাকিয়ে দেখল তার মা কান্না করতে করতে মুখ দিয়ে ফেনা বের করেছে। ছোট্ট অভ্র চোখ, মুখ লাল। মিসেস শিউলি এখনো বুঝতে পারেননি নীরা এসেছে। তিনি এখানেই বসে তসবিহ পড়ছেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া করছেন। নীরা আস্তে আস্তে হেঁটে এসে মিসেস শিউলির কাছে দাঁড়িয়ে একটু ঝুঁকে নেয়। তারপর মিসেস শিউলিকে বলেন, নাতবউ, হারিয়ে যাওনি গো নাতিন? নাতিন ঘরের পুতিনকে আনতে পেরেছে কিনা এটা দেখতে গিয়েছিলাম। নীরার ফিসফিস করে বলা এমন বাক্য শুনে অবাক হয়ে তাকান মিসেস শিউলি। নীরার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন কি হলো। নীরার হারিয়ে যাওয়ার জন্য মাথায় চিন্তার মেলা বসেছিল, তাই নীরার এমন কথার মানে বুঝতে পারছিল না তারা। মিনিট 5 তাকিয়ে এসে থেকে মিসেস শিউলি জোরে চিল্লিয়ে বলেন, সত্যি কও নাতবু? নীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দৌড় দিল বাড়ির দিকে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিসেস শিউলি জোরে জোরে বলেন, এমন সময় দৌড়াতে নাই নাতবউ, শরীরের ক্ষতি হইব। কেউ কিছুই বুঝল না। দীপ নিজেও দৌড়ে চলে গেল নীরার পেছনে। ঘরে এসে দীপ দেখে নীরা জানালার দিকে তাকিয়ে হালকা হাসছে। নীরার কাছে এসে বলে, কোথায় গিয়েছিলে তুমি? ডাক্তারের কাছে। চিন্তার ভাঁজ কপালে ফুটিয়ে উঠল দীপে। নীরার অতি নিকটে এসে কপালে হাত দিয়ে হাঁসফাঁস করে বলে, আমাকে তো বলবে, আমি যেতাম তোমার সাথে। কি হয়েছে তোমার? নীরা উত্তর না দিয়ে মিটমিটিয়ে হাসে। দীপ এখনো কাঁপছে। 2 ঘন্টা একজন জলজ্যান্ত মানুষ হাওয়া না বলে কোথাও যাওয়া দরকার কি তো এখন তার নেই। তারপরও গেছে নীরা। এবার আর কি হয়েছে তা বলছে না। অবশ্য সে যে ক্লু নীরা দিয়েছে তাতে বুঝে যাওয়ার কথা, কিন্তু দীপের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। নীরা বুঝতে পারল। অতঃপর নীরা দীপের হাতটা নিজের পেটের উপরে রেখে বলে, নিজের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করুন ক্যাডার সাহেব। দীপ সাথে সাথে ধরে ফেলে নীরার কথা, বুঝতে পারে তাদের ভালোবাসার ফল আসতে চলেছে। দীপ নীরার পেটের দিকে তাকিয়ে আছে। ওখানে দীপের ডান হাত। কোনো কথা না বলে শুধু অনুভব করছে। নীরা আবার বলে, আমি কয়েকদিন আগে থেকেই নিজের ভেতর পরিবর্তন অনুভব করি। প্রথমে একটু চিন্তা হয়, কিন্তু আমি গুগল সার্চ দিয়ে দেখতে পাই আমাদের জুনিয়র আসার লক্ষণ। কনফার্ম হওয়ার জন্য হসপিটালে যাই কেয়ার সাথে লুকিয়ে ফুচকা খাওয়ার নাম করে। আপনি কলেজে তখন। বাসায় ইচ্ছে করেই বলিনি, ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব। আজকে প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট দিয়েছে, আনতে বেশি সময় লাগতো না, কিন্তু ডাক্তার আসার সময় দেরি হয়ে যায় আর অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। এদিকে ফোনেও চার্জ ছিল না। ব্যাগ থেকে ফোনটা নিয়ে কেয়াকে এসএমএস করব দেখি ফোনটা বন্ধ। অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে যায়, আর রাস্তায় অতিরিক্ত জ্যাম ছিল। আমি দুঃখিত ক্যাডার সাহেব, সারপ্রাইজ দিতে যেয়ে আমি আপনাদেরকে টেনশনে ফেলে দিয়েছি। কিন্তু আমি ভেবেছিলাম আপনাকে আপনার বাবা হওয়ার স্বাদ একটু ভিন্নভাবে দিতে। সব সময় আপনি আমাকে সারপ্রাইজ করে দেন। আমিও চেয়েছি আজ মা বাচ্চা মিলে সারপ্রাইজ দিব। প্লিজ রাগ করে থাকবেন না। কানে হাত দিয়ে রিকোয়েস্ট করে বলতে থাকে নীরা। নীরার চোখেও পানি। সে দীপকে সারপ্রাইজ দিতে পারেনি, বরং চিন্তায় ফেলেছে। দীপ নীরার চোখের পানি দেখে হালকা হেসে জড়িয়ে ধরে তার চন্দ্র পাখিকে, বলে, আজ আমার চন্দ্র পাখি মা হওয়ার অনুভূতি পাচ্ছে। আমি বাবা হওয়ার অনুভূতি। আমার লুকোচুরি ভালোবাসার ব্যক্তি আমার হয়ে পরিপূর্ণ সংসারী হয়েছে। আমি পূর্ণ হয়েছি আজ। দরজায় দাঁড়িয়ে হাততালি দিতে থাকে সবাই। কেয়া বলে, আমরা সব শুনেছি। আমি যে কতবার তোকে কল করেছি, তোর কথা মতো চুপ ছিলাম আমি। আমি তো পারলে এখনই বলে দিব যে মীরা হসপিটালে, শুধু তোর ইচ্ছা পূরণের জন্য চুপ ছিলাম। কিন্তু রিককে পাঠিয়েছি হসপিটালের দিকে, এখনো রাস্তায়। সে বলল জ্যাম পড়েছে খুব রাস্তায়। মিসেস নাজনীন এসে নীরার কপালে চুমু দেয়। নীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, এবার তো একটু বড় হ মা। চিন্তা হয়তো তোকে নিয়ে। তোদের কিছু হলে আমরা বাবা মা যে মরেই যাব। মায়ের সাথে মুখ চেপে ধরে নীরা বলে,
আমার মা হওয়ার অনুভূতিতে তুমি এমন কথা বলছো কেন মা? মিসেস নাজনীন জড়িয়ে ধরেন নীরাকে। নীরা বলে, জানো মা, আমিও এখন মা হব। সবাই হেসে দেয় নীরার কথায়। মিস্টার সমুদ্র নিজের রেস্টুরেন্ট থেকে কেক নিয়ে এসেছে। বাইরে মাঠে সুন্দর করে চেয়ার ও পার্টি দিয়ে সাজানো হয়েছে। নীরা ও দীপ মিলে কেক কাটে, একে অপরকে কেক খাইয়ে দিয়ে বাড়ির সবাইকে কেক দেয় নীরা। অব্র যখন থেকে শুনেছে বাড়িতে নতুন অতিথি আসবে, সে তো খুশিতে হাততালি দিয়ে নাচতে থাকে। শীতের রাতে চারপাশে ঘন কুয়াশায় ঘেরা, সবাই সেই শীতে আগুন জ্বালিয়ে গরম উষ্ণতা উপভোগ করছে। পিকনিকে বারবিকিউ করা হবে। নীরব, রিক ও দীপ মিলে মাংস পোড়ানোর ব্যবস্থা করছে। একপাশে বাগানে গান বাজছে মিউজিক বক্সে। কেয়া এসে নীরার পাশে বসে বলে, দেখতে দেখতে আমাদের বিয়ের আজ প্রায় 3 মাস। তোর জীবনে এসেছে এক গুড নিউজ। আমরা কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, তাই না? নীরা কেয়ার কাঁধে মাথা দিয়ে বলে, আমরা মাঠে আগে কত লাফালাফি করতাম, তাই না দোস্ত? কয়েকদিন পর আমাদের বাচ্চারা খেলাধুলা করবে। মিষ্টি মধুর দিনগুলো এত তাড়াতাড়ি যায় কেন বলতো? নেক্সট জেনারেশন যে আসতে হবে, তাই বলে দুই বান্ধবী ভাবতে থাকে তাদের পুরানো স্মৃতি। কেয়া ও নীরা কখনো একে অপরকে ছেড়ে থাকেনি। কেয়াকে কেউ বাজে কথা বলে নীরা তার মাথা ফাটিয়ে দেয়, আর নীরাকে কেউ বাজে কথা বলে কেয়া তার মাথা ফাটিয়ে দেয়। শুধু কি তাই, নীরা ও কেয়া যাই কেনে একসাথে মিলেমিশে কেনাকাটা করেছে। ভিন্ন ঈদে ভিন্ন নামে জামা আসলে নীরা ও কেয়া মিলে কিনতো। কোনো সিনেমা বের হলে একসাথে লুকিয়ে সিনেমা দেখতো। কেউ অসুস্থ হলে আরেকজন তার বাসায় এসে থাকতো। এদের বন্ধুত্ব নিয়ে অনেকে চিন্তা করতো এরা আলাদা হবে কিভাবে, কিন্তু ভাগ্য তাদেরকে এক করে দিয়েছে। এই যে ফাঁকা মাঠ, এই মাঠ কিনে দিয়েছে রিকের পরিবার। এখন এখানে রিক ও কেয়ার পরিবার গড়ে উঠবে। ভাগ্য নীরার থেকে নীরার প্রিয় মানুষদের আলাদা করেনি, কিন্তু নীরার প্রিয় সময়গুলোকে দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছে। এত সময় ধরে এভাবে ভেবে নীরা বলে, মনে আছে দোস্ত, ক্লাসে স্যার পড়াতে শুরু করলে আমাদের সময় যেন ফুরাতেও না। এখন দেখ সুখের সময়ও কিভাবে ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, স্কুল জীবনের বৃহস্পতিবার করে আমরা কত খুশি হতাম। আজ টিফিন টাইমে ছুটি হবে, কাল শুক্রবার, আহা কি আনন্দ করব। এইসব থাকতো আমাদের মাথায়। ক্লাসের ভেতর টাকলো স্যার যখন পড়াতো, আমরা খাতায় তার ছবি আঁকতাম বলে হেসে দেয় নীরা ও কেয়া। মিসেস নাজনীন এসে বসে নীরার পাশে, বলে, পুরাতন স্মৃতিগুলো এমনই হয় রে মা। জীবনে যত উন্নত করবে মনে হবে আগের সময়টাই কত ভালো ছিল। মনে হয় এই সুযোগ থাকলে এখন আমি ওই সময়টা ধরবো, কিন্তু না, আমরা এটা পারি না। তোমার জীবনের কি এমন আনন্দের সময় আছে আম্মু? মিস্টার রবিন এসে স্ত্রীর পাশে বসেন, বলেন, আমাদের সময়ের মুহূর্তগুলোও তো আরো মিষ্টি মধুর ছিল রে মা। আজকাল প্রেম ভালোবাসা মানে বাজারের ভেজাল শাকসবজির মতো। আমাদের ভালোবাসায় এত ভেজাল ছিল না। এই ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক, বা বাবা মা আর স্বামী স্ত্রী, আমরা সম্পর্কগুলো সুন্দরভাবে ধরে রাখতাম। হ্যাঁ, তোমরাও তেমনটাই আছো, কিন্তু আমাদের আশেপাশের সম্পর্কগুলো এমন হয় না। ভালোবাসায় প্রচুর ভেজাল পড়ে গেছে। নীরা বাবার মুখে এমন কথা শুনে খুশি হয়। তার মা বাবা প্রণয়ের বিয়ে, এটা নীরা জানে। বাবা তো এক কথায় তার মায়ের জন্য পাগল। নীরা তাই মাঝে মাঝে বাবাকে মনে মনে বউ পাগলা বলে ওঠে। কিন্তু এখন তার ক্যাডার সাহেবও তো এমনই। মিস্টার রবিনের কথায় মনোযোগ দিয়ে দীপান্বিতা তাকিয়ে পড়ে নীরবের দিকে। নীরব নিজেও তাকিয়ে আছে দীপান্বিতার দিকে। দীপান্বিতার চাহনি দেখে নীরব দীপান্বিতাকে এক স্মিত হাসি উপহার দেয়। মাংসগুলো পোড়ানো হচ্ছে। এদিকে সবার একটাই আবদার, নীরাকে গান গাইতে হবে। গিটার আনা হয়েছে। নীরব গান গাইতে থাকে। দীপান্বিতা মন দিয়ে শুনছে নীরবের গান। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিশাপ। যদি ঝিলমিল নীল আলোতে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার বলো, কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে পেলে হেরে যেতে হয় ভয়? নীরব এই কণ্ঠে আকুতির সুর। নীরা ও তার পরিবার বুঝতে পারছে নীরবের এই আকুতি।
গভীর রাতে শীত বাড়তে শুরু করে, আশেপাশে কুয়াশায় ঘেরা থাকে। আকাশের চাঁদ আস্তে আস্তে তার জায়গা পরিবর্তন করছে। নীরা জানালা দিয়ে দ্বীপের কোলে বসে দেখছে সেই চাঁদ। পিকনিক শেষ করে ঘরে বসে আছে দ্বীপ ও নীরা। দুজনে একসাথে একটি চাদর মুড়িয়ে তাকিয়ে আছে কালো আকাশের দিকে। নীরবতা পালন করে চন্দ্র বিলাস করছে দ্বীপ ও নীরা। ঘণ্টাখানেক এমন হওয়ায় পর দ্বীপ বলে, চন্দ্র পাখি, ঘুমাবে না? আজ আর ঘুম আসবে না ক্যাডার সাহেব। কেন? আমাদের অস্তিত্ব বেড়ে উঠছে আস্তে আস্তে। আমি আজকে এটা জানতে পেরেছি। সত্যি বলতে কখনো এমন ভালো লাগার অনুভূতি আসেনি। বুঝিয়ে উঠতে পারবো না যে আমি মা হব, এমন একটা ফিলিংস আমার কেমন যেন লাগছে। পাগলি বউ আমার। জানেন ক্যাডার সাহেব, ডক্টর যখন আমাকে বলেছিল যে কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন, আমার মনে হচ্ছিল কোনো পৃথিবীর শ্রেষ্ঠ ও মুহূর্ত খুঁজে পেয়েছি। উনি বলেছেন আমাদের সন্তান নাকি এখন ইঁদুরের বাচ্চার মতো ছোট, আস্তে আস্তে বড় হবে। মাঝে মাঝে আমাকে পেটের ভিতরে লাথি দিবে, আমাকে বাবুর ভালোর জন্য বিভিন্ন উপদেশ দিতে থাকে ডক্টর। তখন মনে হয় আমি বাবুকে কখন কাছে পাবো, একবার ওকে ছুঁয়ে আদর করি। ওকে আমার এখনই পেতে ইচ্ছে করছে। দীপ হাসতে থাকে নীরার কথায়। চন্দ্র পাখি, শান্ত হও, আমাদের চুনুমনু খুব শীঘ্রই আসবে। আর এর জন্য তোমাকে ঘুমাতে হবে। প্রপার রেস্ট না পেলে তুমি অসুস্থ হবে আর বাবুর ক্ষতি হবে। হ্যাঁ, ডক্টর বলেছিল এমন, কিন্তু আমি কি করব? খুশিতে আমার ঘুম আসছে না। আমি যে মা হব এটাই আমার খুশিতে ঘুম কেড়ে নিয়েছে। কিছুটা মুখ ফুলিয়ে বলল নীরা। দীপ নীরার ফোলানো মুখ চুমু দিয়ে বলে, ওলে আমার ছোট্ট পাগলি বউ, এখন মা হবে। আমার এই বাচ্চা বউ বাচ্চা দিতে যেয়ে ঘুম কামাই করতে চায়। নীরা দ্বীপের দিকে ফিরে বলে, আপনার বউ বাচ্চা না ক্যাডার সাহেব, বাচ্চা হলে কি আর বাবু এনে দিতে পারতাম? হ্যাঁ, তাই তো। শুধু আমাদের এই এজ ডিফারেন্টটাই বেশি। অতটাও বেশি না, আমার ক্যাডার সাহেব তো হ্যান্ডসাম পুরুষ। আমার বর আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, চাঁদ মামাদের বেলা এসেছে আর সূর্যি মামাদের আগমন ঘটবে। এবার তো ঘুমাতে হবে। বলেই নীরার কথার অপেক্ষা না করে দীপ নীরাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। নীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চোখটা বন্ধ করো। চন্দ্র পাখি, বাবুর সাথে বাবুর মাকেও এখন রেস্ট নিতে হবে। নীরার চোখটা বন্ধ করে। দীপ নীরার দিকে তাকিয়ে থাকে। ঘরে ড্রিম লাইটের আলো জ্বালিয়ে রাখা আছে। দীপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তার চন্দ্র পাখিকে। ভাবতে থাকে দুষ্টু মিষ্টি পাগলি বউ কিভাবে আজ মা হওয়ার অনুভূতি পেল, সাথে তাকেও বাবা হওয়ার সুখ দিচ্ছে। দীপের নিজেরও চোখে ঘুম নেই। বাবা হওয়ার জন্য তার নিজের ভেতরও আলাদা খুশি কাজ করছে। কিন্তু নীরাকে বোঝানো যাবে না, রাত জেগে অল্প গল্প করতে থাকবে তাহলে। শুক্রবার দিন আজ। নীরার বাসার সবাইকে দাওয়াত দিয়েছে মিস্টার সমুদ্র। দুপুরে সবাই একসাথে খাবেন। দীপান্বিতা, মিসেস সাবিনা ও মিসেস শিউলি মিলে রান্না করছেন। নীরা মুখে ফুলিয়ে সোফায় বসে আছে। তাকে কেউ রান্না করতে দিচ্ছে না, তাই অব্র খেলনা গাড়ি নিয়ে খেলছে। নীরা কিছুক্ষণ পর সেই দিকে তাকিয়ে থাকে, তারপর পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে, এখানে যে আছে সেও একসময় এভাবে খেলা করবে। তাড়াতাড়ি করে আয় চুনুমুনু, আমার যে তোর দুষ্টুমি দেখবো। একসাথে মিলে ক্যাডার সাহেবকে জ্বালাবো। আচ্ছা, তোরা কি একজন নাকি দুজন? দুজন আসলে ভালোই হবে। 1 ডজন চুনুমুনু তাহলে আমি 6 ছক্কায় আনতে পারবো। কিন্তু এক এক করে আসলে তো আবারও 12 বছর ধরে খালি ডেলিভারি করাতে হবে। ছোট্ট অব্র খেলতে থাকে আর পিট পিট করে নীরার দিকে তাকাতে থাকে। নীরার কথার মানে বুঝছে না অব্র। গাড়ি নিয়ে ঘোরাতে থাকে আর নীরার দিকে তাকিয়ে বলে, কি বলো মামি? তোমার ভাই বোনের সাথে কথা বলি। কোথায় ওরা? ওরা এখন আল্লাহর কাছে আছে, আসবে খুব শীঘ্রই। আমি হাওয়ায় হাওয়ায় কথা বলছি যেন তোমার ভাই বোন শুনতে পায়। ও, বলে অব্র। মীরা অব্রকে বুঝতে চায় না এইসব বিষয়ে। ছোট মানুষ, এইসব না জানাই ভালো। মিসেস নাজনীন চলে এসেছেন আগেই। মিস্টার রবিন ও নীরব জুম্মার নামাজ পড়ে চলে আসবে দীপ ও মিস্টার সমুদ্রের সাথে। বাড়ির মেয়েদের রান্না শেষ করে, নামাজ পড়া শেষ করে নীরা এবং দীপান্বিতা শাড়ি পরতে চায়। দীপান্বিতা
আর নাকচ করেছে, কিন্তু বাসার সবার কথায় রাজি হয়ে যায় শাড়ি পরতে। নীরব, দীপ ও বাকি পুরুষ মানুষেরা চলে এসেছে। সবাই সোফায় বসতেই মিসেস নাজনীন ও মিসেস সাবিনা এসে বলেন সেখানে। নীরা ও মিসেস শিউলি মিলে সাজাচ্ছে দীপান্বিতাকে। নীরবের প্রায় প্রিয় বাদামি রং। অনেক আগেই নীরব দীপান্বিতার জন্য বাদামি রঙের একটি শাড়ি কিনেছিল। সেই শাড়ি দিয়ে সাজিয়ে দিচ্ছে দীপান্বিতাকে। বাড়ির পুরুষ মানুষেরা বসে আছে প্রায় 20 মিনিট 30 মিনিটের মতো। নীরব বুঝতে পারছে না জুম্মার পর অপেক্ষা কেন। সবার তো ক্ষুধা লেগেছে। ভাবনার ভেতরেই অব্রর চিল্লানো শুনতে পেল নীরব। অব্র হাততালি দিয়ে বলে, আম্মু এসেছে। নীরব ঘুরে তাকায় সেই দিকে। দীপান্বিতার জন্য কিনে আর রাখা শাড়ি কিভাবে এখানে আসলো বুঝতে পারলো না নীরব। ফ্যাল করে তাকিয়ে আছে সে। নীরা হেসে বলে, মা তোমার আলমারিতে রেখেছিল শাড়িটি। আমরা তো জানি তোমার মনে আমার এই ননদের বসবাস, আর তাই শাড়ি যে কার হবে এটা আমরা বুঝতে পেরেছি। নীরব স্মিত হাসি দেয়। অব্র নীরবের কোলে এসে বসে। দীপান্বিতা অবাক হয়ে তাকিয়ে আছে। নীরবও তাকে নিয়ে বাসায় সবাই জানে তাহলে এবার কি হবে? বাবা কি বলবে? দীপ কি রিকোয়েস্ট দিবে, রিয়াক্ট দিবে ভেবে ভয় পাচ্ছে দীপান্বিতাকে অবাক করে সবাই হেসে দেয়। মিস্টার সমুদ্র বলে, আমরা সবকিছু শুনেছি মা। তোমাদের ভুল বোঝাবুঝি অনেক দূর এগিয়েছে, কিন্তু এত গ্যাপ রেখেও এই সম্পর্ক তোরা অন্য কোথাও মন দিতে পারিসনি। এটাই বড় প্রমাণ তোরা একে অপরকে কতটা ভালোবাসিস। নীরব ছেলে হিসাবে অনেক ভালো। দেখ মা, মানুষ মাত্রই ভুল, আর দূর থেকে কাউকে বিচার করাও যায় না। তাই বলি, যা হবার হয়ে গেছে ভুলে যা। তাছাড়া তুই নিজেই নীরব ছাড়া অন্য কারোর কথা কল্পনায়ও আনতে পারবি না। এটা নীরা আমাদের খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। সব মিলিয়ে তোদের সুখের কথা ভেবেই আমি তোদেরকে বিয়ে দিতে চাই। মিস্টার সমুদ্র কথা শেষ হতেই মিসেস নাজনীন এসে দীপান্বিতাকে নিজের সাথে সোফায় বসান। বলেন, আমার পুত্রবধূ হিসাবে তোমাকে আমার খুব ভালো লাগে। তুমিও তো মনে হয় আমাকে শাশুড়ি হিসাবে পেলে অসুখী হবে না। দীপান্বিতা জড়িয়ে ধরেন মিসেস নাজনীনকে। মিসেস নাজনীন আবার বলেন, আমার ছেলেটার সাথে সাথে তো তুমিও নিজেকে পোড়াতে শুরু করেছো। আমরা বাবা মা কি শুধু দর্শক হয়ে তোমাদের এই কষ্ট দেখব? বাবা মা তো হয়েছে সন্তানদের সুখী জীবন করে দেওয়ার জন্য। আমি তোমাদের সুখী দেখতে চাই মা। মাফ করে দে আমার ছোটবেলাকে, আমার ছেলেটাকে। দেখবি, এরপর ভুল বুঝলে আমি ওর কান মলে দেব। শীতকালে খালি গায়ে বাড়ির বাইরে রেখে দিব, আর গরমকালে সোয়েটার পরিয়ে বাইরে গরমে দাঁড় করিয়ে রাখবো। দীপান্বিতা হেসে দেয়। নীরব নিজেকে এমন কল্পনা করে ভয় পেয়ে যায়। নীরা দীপান্বিতার কাছে এসে বলে, তো আমার ননদ থেকে ভাবিতে ট্রান্সফার হতে রাজি তো? হ্যাঁ, আমার লিটিল ভাবি। এখন তুমিও আমার লিটিল ভাবি থেকে লিটিল ননদ হবে। দুপুরের খাবার খেয়ে মাত্রই বসেছে রিক ও কেয়া। এখন আর কেয়া আর রিকের সাথে কথা বলতে লজ্জা পায় না। রিক ও কেয়া মিলে একসাথে গল্প করতে থাকে। তখনই কল আসে নীরার। কেয়া রিসিভ করতেই নীরা বলে, শোন চাকচুন্নি, বরের কোল ছেড়ে এবার আমার শ্বশুরবাড়িতে আয়। আমার ননদের বিয়ে ঠিক হয়েছে। কেয়া চশমায় হাত দিয়ে ভুরু কুঁচকে বলে, নীরব ভাইয়ের কি হবে তাহলে? ভাইয়া না আপুকে অনেক ভালোবাসে? নীরা কপাল চাপড়ে বলে, ওরে আমার ননদ আর আমার ভাইয়ের এই বিয়ের কথাই বলছি। তুই আমার কমলা লেবু, তাড়াতাড়ি চলে আয় তো। আচ্ছা দোস্ত, আমি ওর সাথে করে কথা বলেই আসছি। আমি হলে ক্যাডার সাহেবের হাত ধরে টেনে নিয়ে আসতাম। বরকে টাইট দিতে শেখ। টিটকিরি মেরে কেয়া বলে, হ্যাঁ, আর তোমার জামাই কি করতো? তোমাকে কোলে করে ঘরে নিয়ে আসতো। ওটাকে ভালোবাসা বলে। মাই ক্যাডার সাহেব ইজ দ্য অল বেস্ট। তাড়াতাড়ি আয় বলে কলটা কাটে নীরা। কেয়া রিকের সাথে কথা বলে চলে যায় দ্বীপের বাসায়। সাথে করে রিকের মাকেও নিয়ে যায়। মিসেস নাজনীন রিকের মায়ের সাথে সোফায় বসে আছে। সবকিছু বলতে থাকেন রিক। দ্বীপ আর নীরব অব্রকে নিয়ে গল্প করছে। কেয়া, নীরা ও দীপান্বিতা ঘরে বসে আছে। এখন বড়রা মিলে বিয়ের তারিখ ঠিক করবে, তাই সবাইকে ডাকা। সোফায় বসে আছে বড়রা সবাই। দীপান্বিতা ঘরে ছিল। নীরা টেনে নিয়ে এসে ড্রয়িং রুমের সাথে খাবার টেবিল, সেখানে বসে মেয়েরা আলাপ শুনছে। পুরুষ মানুষ সাথে দীপ ও রিক বসেছে।
সোফায় মিস্টার সমুদ্র বললেন, সামনে তো রোজা, আপনাদের কি ইচ্ছা ঈদের শেষ করে বিয়ে দেওয়ার? দীপ বলে ওঠে, এত দেরি করার কি দরকার? অলরেডি এদের রিলেশনশিপ গ্যাপ ছিল অনেক, তাই আমার মনে হয় এদের বিয়ে তাড়াতাড়ি দেওয়াই ভালো। মিস্টার সমুদ্র বলেন, শুভ কাজে দেরি করতে নেই। আমরা তাহলে কবে থেকে বিয়ের আয়োজন শুরু করব? বাবার কথার উত্তরে দীপ বলে, আমরা কালকে থেকে আয়োজন শুরু করি। এই মাসের মধ্যেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেই ভালো হয়। আমার আপাতত কাজের প্রেশার নেই। নীরা আপত্তি জানিয়ে বলে, কিন্তু এই মাসে তো হাতে গোনা 10-12 দিন আছে, কিভাবে কি করব? আমরা সবাই আছি তো, ম্যানেজ হয়ে যাবে। এই মাসের মধ্যেই বোনের বিয়ে হলে আমিও একটু শান্তিতে বোনের বিয়ে এনজয় করতে পারবো। সবাই খুশি হয়ে দীপের কথাতে রাজি হলো। কালকে থেকেই কেনাকাটা শুরু করবে, লোকজন ডাকবে, তারপর ধুমধাম করে বিয়ে হবে দীপান্বিতা ও নীরবের। নীরা চোখ ছোট ছোট করে তাকালে দীপের দিকে, কিন্তু এত লোকজনের ভেতর কিছুই বলল না। রাতের খাবার শেষ করে নীরা ঘরে এসে দীপকে বলে, সত্যি করে বলুন। দীপ নীরার দিকে তাকিয়ে বলে, কি এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণটা কি? কি আবার বোনের সংসার তাড়াতাড়ি হবে? আমাকে কি খুকি মনে হয়? কিছুতেই না। তুমি তো আমার খোকন খুকির মা। ইয়ার্কি ছাড়েন, বিয়েটা এত তাড়াতাড়ি কেন? আপনি জানেন আমি একটু পার্লারে যেতে চেয়েছিলাম, আপনার জন্য পারতেছি না। এত তাড়াতাড়ি বিয়েতে কি করব? আমার বউকে প্রকৃত সৌন্দর্যের সুন্দরী লাগে। টাকা বাঁচানোর ধান্দা, কিপটা জামাই আমার। মাসে মাসে যে হাজার হাজার টাকার জিনিস এনে দেয়, তার চোখে পড়ে না? চুপচাপ কোনো কথা না বলে বিয়ে এনজয় করো। নীরা এসে দীপের কোলে বসে, বলে, নিজের বউ বাচ্চাকে সুরক্ষিত রাখতে কত চেষ্টা আমার ক্যাডার সাহেবের। বুঝতে পেরেছো তাহলে? কেন বুঝবো না? আমার ক্যাডার সাহেব আমাকে ভালোবাসে, এটা জানার পর থেকেই আমার ক্যাডার সাহেবের মন পড়তে শুরু করেছি। বলেই মীরা দীপের চোখ থেকে চশমাটা খুলে নেয়, চশমা পাশের টেবিলে রেখে বলে, কয়েক মাস পর থেকে আমার আরও সচেতন হতে হবে। লাফালাফি করা যাবে না, ভারী কিছু নেওয়া যাবে না। তাই আপনি তাড়াতাড়ি করে বিয়েটা সেরে ফেলতে চান। দীপ ঠোঁট প্রসারিত করে হাসে, বলে, আমার চুনুমুনুদের মায়ের দেখছি চুনুমুনু আসার আগেই বুদ্ধির আগমন ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, ভেঙচি দেয় নীরা। আজ নীরব ও দীপান্বিতার বিয়ের জন্য কেনাকাটা করতে যাবে একসাথে পুরো পরিবার। শনিবার হলেও কলেজে যেতে হবে দীপের। যাওয়ার আগে বারবার নীরাকে বলেছে, তুমি যেন মার্কেটে যাবে না, আমি এসে নিয়ে যাব, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। নীরা মুখ গোমরা করে বলে, বাহ, আমার ভাই আমার ননদের বিয়ে, আমি কিছুই করব না? আনন্দ করব না আমি? আনন্দ করবে, তবে এখন বুঝে শুনে, বাবুদের আগমনটা তো বুঝতে হবে। বলেই নীরার গালে হাত দিয়ে নীরার দিকে তাকায় দীপ। নীরা আলতো হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে বলে, ঠিক আছে, আমি ওদের সাথে যাব না, কিন্তু আপনি কলেজ থেকে এসে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, দাদিন আছে বাসায়, কিছু লাগলে ডাক দিও, পারলে তুমি দাদিনের সাথে বসে গল্প করবে। হুম। দীপ নীরার কপালে ভালোবাসা দিয়ে বিদায় নেয়। সবাই মিলে কিছুক্ষণ পর বের হবে। দুপুরে সবাই বাইরে খাবে। নীরার জন্য মিসেস সাবিনা রান্না করে রেখেছেন। দীপ কলেজ থেকে এসেছে নীরার সাথে, দীপকে জড়িয়ে বলে, মিস ইউ ক্যাডার সাহেব। দীপ নীরাকে আগলে বলে, মিস মাই চন্দ্র পাখি অ্যান্ড মাই চুনুমুনু। বলে নীরাকে নিয়ে ঘরে যায়। দীপ গোসল করে বাইরে যাওয়ার ড্রেস পরে নীরার সাথে দুপুরের খাবার খায়। মিসেস সাবিনা এমন ঝালঝাল মশলা অল্প দিয়ে রান্না করেন, আর নীরার যেন গ্যাসের সমস্যা না হয় আর শরীরে পুষ্টি যেন বেশি বেশি থাকে, তাই দীপ নীরার সাথে সেই খাবারটি খাচ্ছে। নীরা বলে, মামুনি তো ফ্রিজে মাংস রেখেছে, আমি গরম করে দেই। দীপ নীরার হাত ধরে আটকে দেয়, কোনো দরকার নেই। আমার বউ যদি মা হওয়ার এত কষ্ট করে, আমি কেন বাবা হওয়ার জন্য কষ্ট করব না? নীরা মিষ্টি একটা হাসি দেয়। দীপ নিজেও খাচ্ছে, নীরাকেও খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর দীপ নীরাকে নিয়ে চলে যায় শপিং মলে। শপিং করার ভেতরে দীপ নীরাকে নিয়ে এক কর্নারে আসে। ওখানে বাচ্চাদের জিনিসপত্র বিক্রি হয়, যেখানে থেকে ঘোরাঘুরি করে অনেকে অনেক কিছু দেখতে থাকে। দীপ ও নীরা অব্রের জন্য কিছু খেলনা আর দুইটি বাবু ছবি কিনে নেয়। একটি ছবি মেয়ে আর বাবুর, আরেকটি ছবি ছেলে বাবুর। মিসেস শিউলি বলেছেন, ঘরে বাচ্চাদের ছবি টানাইয়া ওই ছবি সারাদিন দেখবা, তোমার বাচ্চারা ওর মতো সুন্দর হইব।
দীপ কথাটি না মানলেও নীরার খুব ভালো লাগে কথাটি। নীরা বলে, আমার অমন বাবুদের দরকার নাই, আল্লাহ যেমন দিবে তাতেই আমি খুশি, কিন্তু আমি এমনিতেই ঘরে বাবুর ছবি চাই। ওদের দেখলে আমি অনুভব করব যে আমাদের চুনু মুনু আমার গর্ভেই আছে। এমনিতেই ওরা আমাকে উষ্ঠা দিয়ে উগান্ডায় পাঠাইবে, কিন্তু তারপরও আমি চাই বাবুদের ছবি। নীরার আবদার দীপ না করতে পারে না, তাই নীরাকে নিয়ে বেবি শপে থেকে কিনে দেয় বাবুদের ছবি। রাতের বেলা নীরা ব্যাগ প্যাক করতে থাকে। দীপ ঘরে এসে নীরাকে ব্যাগ প্যাক করতে দেখে অবাক হয়। এখন ব্যাগ প্যাক করছো কেন? কোথাও তো যাওয়ার কথা না আমাদের। আমার নয় ক্যাডার সাহেব, আমি একা যাব আমার বাসায়। কেন, কি হয়েছে? নীরা কোনো উত্তর না দিয়ে ব্যাগ প্যাক করছে। দীপ নীরাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কি হয়েছে বলবে তো? আপনি কি কিছুই বোঝেন না ক্যাডার সাহেব? আতঙ্কে দীপ বলে, কি বুঝবো আমি? দীপের চোখে মুখে আতঙ্কের ছাপ, যেন সে কি করেছে কিছুই বুঝতে পারছে না। বুঝবে কিভাবে, সে তো কিছুই করেনি। নীরা হাসতে থাকে, বলে, আমার ভাইয়ের কাল গায়ে হলুদ, আমাকে কি এখানে থাকলে হবে? তাই বাপের বাড়িতে যাচ্ছি। দীপ নীরার ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে আলমারিতে রাখতে রাখতে বলে, কোথাও যাবে না তুমি, এখানেই থাকবে। ভুরু কুঁচকে নীরা বলে, মানে কি? মানে এই যে ভাইয়ের বিয়েতে জয়েন তুমি বাপে তুমি বরের বাড়ি থেকেও করতে পারবে। ধুর, 2 দিন পর ভাই আমার বউ নিয়ে ব্যস্ত থাকবে। আজ একটু আড্ডা দিব ভাই বোন মিলে, আর আপনি বাধা দিবেন না। ভাই বোনের সময় সারাদিন পড়ে থাকবে, এখন রাতের সময় স্বামীর দিকে দেখো। আমি এখন স্বামীকে দেখার মুডে নেই ক্যাডার সাহেব। স্বামীকে দেখার মুড এনে দিব কিভাবে? চুনুমুনুদের ওপরে আরো চুনুমুনু এনে? এই না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, বিয়েতে এনজয় করতে ভালো কথা, কিন্তু আমার থেকে দূরে যেয়ে নয়। আমার বউ পাগলা ক্যাডার সাহেব। পাগলি বর হয়ে পাগল তো হবই। নীরা খুশি হয়ে জড়িয়ে ধরে দীপকে। ব্যালকনিতে বসে ফোনে কথা বলছে নীরব। ফোনের অপর প্রান্তে দীপান্বিতা আছে। নীরব দীপান্বিতাকে বলে, অব্র কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ। তাহলে তুমি ব্যালকনিতে আসো, দেখো, দেখবো তোমাকে। গায়ে হলুদের আগের দিন দেখা করা ঠিক হবে, একদম ঠিক হবে। আসো তুমি। এই চাঁদের আলোয় আমি আমার মায়াবন বিহারিণীর মুখ দেখতে চাই। আচ্ছা, আসছি, বলে দরজা খুলে ব্যালকনির দিকে আসলো দীপান্বিতা। মুখে তার লাজুক হাসি। নীরব আর দীপান্বিতা আগেও এভাবে অনেকবার দেখা করতো। দীপান্বিতা হাসলে গালে টোন পড়ে। সরাসরি নীরবের সামনে দীপান্বিতা হাসলে নীরব এক দৃষ্টিতে তা দেখত। দূরে দাঁড়িয়ে দীপান্বিতাকে ফোনে জিজ্ঞাসা করে, তোমার গালে আগের মতো কি সেই টোলটা পড়ে? দীপান্বিতা হেসে দেয়। সোডিয়ামের আলো জ্বলতে থাকে চারপাশে। সেই আলোতে দীপান্বিতাকে স্পষ্ট দেখতে পায় নীরব। দীপান্বিতার মুখের টোল দেখা যাচ্ছে। নীরব বলে, আই হাই মায়াবন বিহারিণী। আরও কিছু বলতে যাবে তার আগে নীরা তার রুমের দরজা খুলে ব্যালকনিতে এসে বলে, কি ভাই, কাল গায়ে হলুদ, আজ হবু ভাবিকে দেখার এত তাড়া? তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় দীপান্বিতা। নীরব বলে, তুই ঘুমাসনি? কাল তো অনুষ্ঠান, সকাল সকাল কাজ করতে হবে। তোমার গায়ে হলুদের জন্য যখন এতটাই তাড়াহুড়ো, তাহলে তুমি ঘুমাও না কেন? শুধু শুধু আমার ননদিনীর সাথে প্রেম করো, তাই না? তোর ননদেরই আমার হবু বউ। লজ্জা করে না বিয়ের আগের দিন এভাবে দেখা করে ফিস ফিস করে কথা বলতে? নিজের হবু বউকে নিজে নিজে ফিস ফিস করছি, তোর বাপের কি? আমার বাপের টাকায় গড়া বাড়িতে বসে প্রেম করো, এতেই আমার অনেক। ওটা আমারও বাপ, আমিও আমার বাপের টাকায় বানানো বাড়িতে বসে প্রেম করছি। যা তো, শান্তিতে প্রেম করতে দে। এবার নীরা চিল্লিয়ে বলে, দেখছেন ক্যাডার সাহেব, বিয়ের আগে আপনার বোনের সাথে আমার ভাই প্রেম করছে, আবার আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিচ্ছে। নীরব এবার নীরাকে আস্তে করে বলে, বোন আমার, তোর বাপ মানে তো আমারও বাপ। এখন তুই ঘুম ভেঙে যায়, তার রক্ষা নেই আর আমার আর। দাঁত বের করে হেসে নীরা বলে, বাপ নিয়ে খোঁটা দিয়ে তুমি করেছো পাপ, এবার সামলাও তোমার হাবভাব। বলে দীপান্বিতার দিকে উঁকি দিয়ে তাকায় নীরা। দীপান্বিতা হাঁ করে এদের ভাই বোনের কাহিনী দেখতে থাকে। নীরা দীপান্বিতাকে উদ্দেশ্য করে বলে, সেই তো বিয়ে করব না, বিয়ে করবে না করছিল, এখন আবার প্রেম করছে। আমি ভেবেছিলাম আমার ভাইকে বাসর ঘরে ও নাকানি চুবানি দিবে, তা না, উল্টো বিয়ে ঠিক হতেই দেখছি ননদ আমার বর ভক্ত। দীপ নীরার পেছনে দাঁড়িয়ে নীরাকে বলে, সবাই কি তোমার মতো নাকি?
নীরা দীপের দিকে ফিরে তাকায়। সেই সুযোগে নীরব ও দীপান্বিতা নিজেদের ঘরে দৌড় দেয়। নীরা খেপেছে মানে সারা রাত তর্ক বিতর্ক হবে। নীরা দীপকে উদ্দেশ্য করে বলে, আমার মতো মানে? এই যে তোমার নজর বর ছাড়া সারা দুনিয়ায় আছে। বর কি চায় তা না দেখো না, দেখবে কিভাবে? তোমার চোখে তো আছে সারা দুনিয়াকে প্রেম করে এগুলো দেখায়। আমি আমার বরকে দেখি না, মোটেও না। বুড়ো বরকে কি দেখবো? হ্যাঁ, এখন আমি বুড়ো? অবশ্যই। যার হবু চুনুমুনু আমার পেটে, সে আস্তে আস্তে তো বুড়োই হতে যাচ্ছে। কয়েক বছর গেলেই তো সে বাচ্চাদের বিয়ে দিয়ে শ্বশুর হবেন। ও, আমি বাচ্চাদের বিয়ে দিয়ে শ্বশুর হব, বুড়ো হব, আর তুমি বাচ্চাদের বিয়ে দিয়ে কচি খুকি থাকবে? আপনি কি জেলাস? গায়ে ঠেলে ঝগড়া করছেন কেন? বউ আমার বাচ্চা দেওয়ার আগেই বুড়ি উপাধি দিল, আর এই দুঃখে আমি কই রাখি? হো হো করে হেসে দেয় নীরা। দীপ নিজেই হাসতে থাকে নীরার সাথে। তারপর চলে যায় ঘরে। সারা বাড়ি আজ হই হুল্লোড়, সবার মুখে আনন্দ খুশি লেপ্টে আছে। নীরব ও দীপান্বিতার গায়ে হলুদের আয়োজন চলছে। ছেলেরা আজ লুঙ্গি ও পাঞ্জাবি পরবে, মেয়েরা হলুদ রঙের শাড়ি পরবে। এটা নীরার ইচ্ছা। ও টিভিতে গ্রাম্য বিয়ে দেখেছিল, তখন থেকেই ওর ইচ্ছে এভাবেই ভাইয়ের বিয়ে দেওয়ার। নীরা ঘরে বসে শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারছে না ঠিক করতে। কিভাবে শাড়ি ঠিক করবে? শাড়ির কুচি ঠিক করতে গেলে যে তাকে ঝুঁকতে হবে, এদিকে ডাক্তার তাকে ঝুঁকতে না করেছে। নীরার কুচি ঠিক করার চেষ্টার মধ্যেই এক জোড়া হাত নীরার কুচি ধরে নেয়। নীরা হাতের মালিকের দিকে তাকিয়ে স্মিত হাসে, বলে, আপনাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে ক্যাডার সাহেব। দীপ আলতো হেসে নীরার কুচিগুলো ঠিক করে দেয়। দীপের পরনে সাদা ও সবুজের মিশ্রণে লুঙ্গি ও হলুদ পাঞ্জাবি, মাথায় গামছা বাঁধা, আর চোখে তো সবসময় চশমা থাকবেই। নীরা শাড়ি ঠিক করে দীপ বলে, আমার চন্দ্র পাখিকে সব থেকে বেশি সুন্দর লাগছে। বলেই নীরাকে আয়নার সামনে নিয়ে আসে দীপ। নীরার চুলে বিনুনি খুলে আস্তে আস্তে নীরার চুল আঁচড়ে দেয় দীপ। তারপর একটি হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো খোপা করে নেয়। ইউটিউবে দেখে দেখে নীরাকে সুন্দরভাবে হেজাব বেঁধে দেয়। নীরা ম্লান হেসে দেখতে থাকে এই যত্নগুলো। নীরাকে গোছানোর পর নিজেকে দেখে খুশি হয় নীরা। দীপের দিকে ফিরে বলে, আমাদের জীবনের এই সুখ চিরস্থায়ী হবে তো ক্যাডার সাহেব? সুখ সারা জীবনের জন্য বরাদ্দ নয় চন্দ্র পাখি। সুখ দুঃখ মিলেই জীবন। এই জীবনে যেমন কেউ আগে আসে কেউ পরে আসে, ঠিক তেমন কেউ আগে যাবে কেউ পরে। সুখগুলো সারা জীবন স্থায়ী হবে না। নীরার সাথে সাথে দীপকে জড়িয়ে ধরে বলে, আপনার আগে যেন আমার বিদায় হয় ক্যাডার সাহেব। নীরা দীপ নীরার ঠোঁটে হাত দিয়ে বলে, আমি কি নিয়ে থাকবো তাহলে? তার থেকে বরং এটাই চাওয়া, গেলে দুজনের জীবন একসাথে যাবে। হ্যাঁ, তাই ভালো। এই দুনিয়া ছেড়ে যেতে হলে একসাথে যাওয়ার ব্যবস্থা করে দিক আল্লাহ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমিও আমার এই দুষ্টু মিষ্টি চন্দ্র পাখিকে ছাড়া থাকতে পারবো না। দীপান্বিতাকে নিয়ে হলুদের আসরে বসানো হয়েছে। নীরব অভ্রকে কোলে নিয়ে সেখানে হাজির হয়। দীপান্বিতার পাশে অভ্রকে কোলে নিয়ে বসে নীরব। ছোট্ট অভ্র আজ লুঙ্গি ও পাঞ্জাবি পরানো হয়েছে। দেখতে একদম নীরব দীপান্বিতার ছেলে মনে হচ্ছে। আশেপাশে সবাই এসে তাদেরকে হলুদ দিতে থাকে। কেয়া ও রিক এসেছে দীপান্বিতা ও নীরবকে হলুদ লাগাতে। অতঃপর সবাই মিলে হাতে মেহেন্দি দিতে থাকে। নীরা আজকে নিজে থেকেই দীপের সামনে যে হাত পাতে, বলে, নিন আপনার এলোমেলো জিলাপির প্যাচ দিয়ে আমার হাতটা রাঙিয়ে দিন। সবাই হেসে দেয় নীরার কথায়। দীপ আজকেও নীরার হাতে মেহেদি দিয়ে দেয়। রিক এসে কেয়ার হাতটা নিয়ে বসে বলে, তোমাকেও মেহেদি দিয়ে হাতটা রাঙিয়ে দিব চশমিশ? কেয়া স্মিত হেসে বলে, ঠিক জিজুর মতো করে জিলাপির প্যাচ দিবেন, তাই না সাদা বিলাই? যেটাই দেই না কেন, তোমার বর দিয়েছে ভালোবেসে। নীরব ও দীপের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। দীপান্বিতাকে সাজিয়ে গেছে পার্লারের লোকজন। দীপের কথা রাখতে নীরা সাজেনি। অভ্র বসে বসে দীপান্বিতার সাজ দেখতে থাকে। নীরার ব্যাগ প্যাক করেছে এখন। দীপ এসে দেখে নীরার ব্যাগ প্যাক করা। দীপের তাকানো দেখে নীরা দাঁত বের করে হেসে বলে, টেনশন নট ক্যাডার সাহেব, আপনার বউ কোথাও যাচ্ছে না, যাচ্ছে আপনার বোন। আশেপাশের লোকজন হো হো করে হেসে দেয়। মিসেস সাবিনা এসে খাইয়ে দেয় দীপান্বিতাকে। নীরা পেটের দিকে তাকিয়ে বলে, জানিস চুনুমুনু, তোদের দাদি আমাকে একটুও ভালোবাসে না, তোকেও না।
মিসেস সাবিনা অবাক চোখে তাকিয়ে বলে, ওমা, আমার কোন কাজে এমন মনে হলো? এই যে মেয়ের বিদায় বলে এখন খাইয়ে দিচ্ছে, আর আমাকে তো দেয়ই না। মিসেস সাবিনা এবার নীরাকে নিজের কাছে এনে দীপান্বিতা ও নীরাকে খাইয়ে দিতে থাকে। অভ্র চোখ পিটপিট করে থাকায় মিসেস সাবিনা দুজনকে খাইয়ে দিয়ে অভ্রকেও খাইয়ে দেন। দীপকে দেখে মিসেস সাবিনা বলে, কনে বিদায়ের সময় কনের সাথে ভাই যায়, তাই তোরা দুজনে ওই বাড়িতেই থাকবি। আর মায়ের কথা শুনে দীপ রাজি হয়। নীরা খুশিতে লাফায়। দীপ সাথে সাথে চোখ গরম দিয়ে তাকায় নীরার দিকে। নীরা জিহবায় কামড় দিয়ে বলে, সরি। দীপান্বিতা নীরবের বিয়ের পড়ানো সম্পূর্ণ হলো। এখন এদের বিদায় দেওয়ার সময় দীপান্বিতা শুধু অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র এতক্ষণ খুশি থাকলেও সবার মুখে নীরবতা তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। দীপান্বিতাকে জড়িয়ে ধরে অব্র, আমার বাবায়, মা না হলে মায়ের ভালোবাসা আদর দিয়ে বড় করেছে অব্রকে, মায়ের বাঁধন কি আর ছেড়ে দেওয়া যায়? দীপান্বিতা জড়িয়ে কান্না করছে। নীরব এসে দীপান্বিতার কাঁধে হাত রাখে, মুখ উঁচিয়ে নীরবের দিকে তাকায় দীপান্বিতা। নীরব বলে, অব্র আমাদের ছেলে, ওকে আমরা দুজনে মিলে মানুষ করব। দীপান্বিতা দীপান্বিতা এসেছে নিজের শ্বশুরবাড়িতে। মিসেস নাজনীন দীপান্বিতাকে মিষ্টি খাইয়ে ঘরে প্রবেশ করে, তারপর নীরার ঘরে নিয়ে গিয়ে যায়। দীপ, অব্র ও রিকের সাথে নীরবের সাথে বাইরে আড্ডা দিতে থাকে। রাতের বেলা দীপান্বিতার মেকআপ মুছে হালকাভাবে সাজিয়ে দেয় নীরা ও কেয়া। নর্মালভাবে লাল রঙের বিয়ের শাড়ি পরিয়ে খোঁপায় রজনীগন্ধার গাজরা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। মিসেস নাজনীন তার ছেলের বউয়ের জন্য কিছু হালকা গহনা গড়িয়ে রেখেছিলেন। দীপান্বিতাকে ভারী গহনা খুলে এখন কানে হালকা কানের ফুল, চিকন চেন গলায় পরিয়ে দেওয়া হয়। অব্রকে দীপ নিজের বাবা মায়ের কাছে রেখে এসেছে। এখন অব্র অব্রর ঘুমের সময়। কোনো বাহানা না করে ভালো ছেলের মতো করে অব্র চলে গেছে মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনার কাছে। দীপান্বিতাকে আনা হয়েছে নীরবের ঘরে। হালকা সাজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা এই বাসর ঘর দীপান্বিতা ও নীরব দুজনেই ভারী সাজ পছন্দ করে না। খাটের কোণা দিয়ে ফুল দিয়ে সাজানো, আর ঘরের কিছু কিছু জায়গা ডিজাইন করা মোমবাতি জ্বালানো, দেখতে খুব সুন্দর লাগছে। দীপান্বিতাকে বসিয়ে দিয়ে বাইরের দরজায় নীরা ও কেয়া, দীপ রিক মিলে নীরবকে নিয়ে আসে। নীরা ও কেয়া দাঁড়িয়ে থাকতে দেখে সবাই বুঝে যায় কি হয়েছে। নীরব বলে, ভিক্ষা নেওয়ার জন্য তোকে আমার বাসরটাই খুঁজতে হলো? ভুলে যেও না, বিয়েটা কিন্তু আমার ক্রেডিটে হয়েছে। তোমার মতো ক্যাবলা ভাই থাকলে যা হয় আর কি, বোনেদের সব করতে হয়। হয়েছে, নিজের সাফাই করতে হবে না। সর এখন, আমার বউ অপেক্ষা করছে। বাহ, এখন বোনের আগে বউ আপন হলো? বিয়ের পর এত চেঞ্জ? তুই কি চাচ্ছিস বলতো? বাসর না করে এখন আমি তোদের খেদমত করি? খেদমত না, পারিশ্রমিক। এই যে তোমার বিয়েতে আমার চুনু মুনুদের নিয়ে এত কিছু করলাম, তার পারিশ্রমিক। টাকা ঘরে, তোমার বউও ঘরে, বউয়ের কাছেই তো যেতে চাই। টাকা দাও, বউ নাও। সিনিয়র ভিলেনের মতন আচরণ করে। আর আর ওরা ঠিক এভাবেই বলে, টাকা না দিলে বউ পাবে না। বেশি কথা বলে কিন্তু তোমার বউকে নিয়ে সোজা শ্বশুরবাড়িতে চলে যাব। ওটা এখন আমারও শ্বশুরবাড়ি। ওই বাড়ির পার্মানেন্ট বউ আমি, ওই বাড়ির পার্মানেন্ট জামাই আমি। আমি ওই বাড়ির এখনো সংসার করি, তাই ওই বাড়িতে আমার অধিকার বেশি। তো যা না, নিজের চুনুমুনুকে এনেছিস, আমাকে বাধা দিচ্ছিস কেন? দীপ পড়েছে বিপাকে, ভাই বোনকে নিয়ে বিপাকে পড়েছে। এই রাতে চুনুমুনুকে আনতে চাচ্ছ তুমি? ভাগ্য ভালো তোর বিয়েতে আমি ছিলাম না, তাহলে তোর বাসরে আমি বাঁশ দিতাম। আরে, আমার তো বাসরই হয়নি। এবার নীরব হা হয়ে যায়, অবাক হয়ে বলে, বাসর না হলে আমার ভাগ্নে ভাগ্নি কোথা থেকে এসছে? ওটা এক্সপায়ার্ড বাসর থেকে। আর তুমি বুঝবে না? টাকা দাও, বউ নাও। টাকা কি আমার হ্যান্ড ঘড়ি যে সাথে নিয়ে ঘুরবো নাকি? কেন, তুমি জানো না বিয়েতে বাসরাতে টাকা চাওয়া হয়? জানতাম যে শালাশালিরা টাকা চায়। বোন কবে থেকে চায়? এই বোন এখন তোমার শালার বউ।
দুই ভাই বোনের চিল্লানোর শব্দ শুনে হাজির হন মিসেস নাজনীন ও মিস্টার রবিন। মিসেস নাজনীন এদের শেষের কথাগুলো শুনতে পায়, তাই বুঝতে পেরেছেন কাহিনী কি। এক পলকে দ্বীপের দিকে তাকিয়ে ইতস্তত করে বলেন, এখন তোমার রেস্ট নেওয়ার সময় মীরা, যাও লক্ষ্মী মেয়ের মতো করে রেস্ট নাও। মিস্টার রবিন প্রতিবাদ করে বলেন, আমার মেয়ে এই কয়দিনে কি আর ফিরে পাবে? আমি তুমি ওকে বাধা দিচ্ছ কেন? মিসেস নাজনীন কটমট চোখে তাকান মিস্টার রবিনের দিকে, বলেন, লাজ শরমের মাথা খেয়েছো বুঝি? তোমার জামাই আছে এখানে, দেখতে পাও না? মিস্টার রবিন এবার গলা খাকারি দিয়ে নীরাকে বলেন, মা নীরা, ভাইকে এবার যেতে দাও, ভাইয়ের কষ্ট হচ্ছে তো। নীরা চোখ ছোট ছোট করে বলে, বইয়ের আঁচল ধরার স্বভাবটা এবার ছাড়ো আব্বু। কয়দিন পর তোমার নাতি নাতনি আসতে চলেছে, নানা ভাইকে যদি দেখে বউকে পেতে তাহলে ভয় পেতে, তাহলে ওরা তোমাকে খেপাতে থাকবে। মিস্টার রবিন এবার ভীষণ উঠে গেছে। মিসেস নাজনীন বলে, হয়েছে তো শান্তি, মেয়েকে উড়ন্ত পাখি বানিয়েছিলে না, এবার বোঝো ঠেলা। আমি কি জানতাম ছেলে জামাই জনের সামনে এভাবে ফেসে ফেস করতে হবে? বিপদ তো তোমাকে কল করে আসবে। দীপ এবার আস্তে আস্তে করে মীরার ঘরে চলে যায় আসে। প্রথমে ভাই বোন তাও মানা যায়, এবার আবার শ্বশুর শাশুড়ি, কেউ কারোর থেকে কম না। অবশেষে তর্ক বিতর্ক শেষে মিসেস রবিন টাকা দেন আর নীরা ও কেয়াকে, তারপর চলে যান সেখান থেকে। নীরব ঢুকতে দেয় নীরা ও কেয়াকে। নীরব যাওয়ার পর নীরা ও কেয়া একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে এক চোখ টিপ দেয়। মিসেস সাবিনা বলেন, তোমার বাবা ওকে আনতে গেছে, আর অব্র নানা ভাই কাল আসবে, তোমার বেবি শাওয়ার হবে তাই। অব্র এখন বোর্ডিংয়ে পড়াশোনা করে, অব্র 6 বছর বয়সে বোর্ডিংয়ে দেওয়া হয়। অব্র এখন যেতে না করেনি ওখানে, বরং সবার সাথে সেও রাজি হয়েছে। শিক্ষকদের ব্যবহার ও অন্যান্য ছাত্রছাত্রীদেরকে দেখে অব্র এখন ওখানে থাকতে আনন্দ পায়। দীপান্বিতা মাসে একবার করে 7 দিনের জন্য অব্রকে নিজের কাছে এনে রাখে। বোর্ডিংয়ের লোকেদের সাথে কথা বলা আছে তার। বিকালে দীপ বাসায় এসে নিজের রুমের দেখে মাথায় হাত দাঁড়িয়ে পড়ে। পুরো ঘর এলোমেলো, সোফায় স্কুল ড্রেস, খাট অগোছালো, কাঁথা কম্বল এলোমেলো, মিউজিক বক্সে গান চলছে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। এই গানের তালে তালে দীপের লুঙ্গি পরে নাচতে থাকে 5 বছরের 5 বিচ্ছু বাচ্চা ও মা সাথে করে। পেটের ভেতরে বেড়ে ওঠা সন্তান মনে হয় পেটেই ডিজে ডান্স করছে, তা না হলে এভাবে কেউ 7 মাস অবস্থায় লাফালাফি করতে পারে? মনের খুশিতে নাচানাচি করছে, দেখলে মনে হবে সে প্রেগনেন্ট না, তার এমনি এমনি পেট বেড়েছে, তাও আবার ইয়া বড় একটা পেট। নীরা মনের খুশিতে নাচতে থাকে, কিন্তু হঠাৎ করে গান বন্ধ হয়ে যাওয়ায় নীরার নাচ বন্ধ হয়ে যায়। কিন্তু দিশা ও নেহা এখনো লাফালাফিয়ে যাচ্ছে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স বলার পরপরই যখন হুঁশ ফিরল গানটা বন্ধ, তখন ওরা, কি হলো, গান বন্ধ কেন? নীরা ও দিহান দীপের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা বাবাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে বাবাকে। দীপ একসাথে তার 4 সন্তানকে বুকে আগলে নেয়, তারপর বলে, আই মিস ইউ অল। বাচ্চারা বলে, আমিও। দীপ সবাইকে চকলেট দিয়ে বলে, পাপার গিফট, এখন তোমার পাপাকে গিফট দাও। 4 বাচ্চা এসে দীপকে চুনু চুনু দিয়ে দেয়। এরপর দীপ নীরার কাছে আসে। বাচ্চারা চলে গেছে ছাদে। দীপ বলে, বাচ্চাগুলো তো এমনিতেই বিচ্ছু হয়েছে, পেটের গুলোকে কি আসার আগেই বিচ্ছু বানাবে? নীরা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমি আর পারছি না ক্যাডার সাহেব, এই বারবার বাবু নিতে নিতে পেট ফুলে কুমড়ো হয়, তার ভেতরে আবার আপনার 101টা রোজ। তো আমি কি করব? আমাকে চুনুমুনু গিফট করা বন্ধ করুন ক্যাডার সাহেব। 1 ডজনের জন্য দাবি ছিল তোমার, চন্দ্রপাখি। আমার এখন সব মিটে গেছে। এতগুলো বাচ্চা নিলে সরকার আমাদের ওপরে আইনি পদক্ষেপ নেবে, বলবে এরা হলো জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ, এদের জন্যই দেশের জনসংখ্যা বেড়ে আজ বাংলাদেশ দারিদ্র। বুঝলাম। এখন তাহলে আমার চুনুমুনু গিফট করা থেকে রিটায়ার্ড পেলাম। জি ক্যাডার সাহেব,
আসুন আপনাকে খাবার দেই বলে নীরা চলে যায় ভাত বাড়তে। দীপ ফ্রেশ হয়ে চলে আসে। দুজনে একসাথে খাওয়া দাওয়া করে। বাচ্চারা বিকালে ঘুম থেকে উঠেছিল বলেই নীরা গান চালিয়ে নাচতে শুরু করে। অতঃপর দীপ আসাতে এখন সব কাজিন মহল একসাথে হয়ে খেলাধুলা করছে। দীপান্বিতা ও কিয়া মিলে প্লেট সাজাচ্ছে, বেবি শাওয়ারের থালা সাজানো হচ্ছে। এদিকে নীরাকে সবাই কিছু না কিছু খাওয়াবে, তাই বড় একটি প্লেটে খাবার সাজানো হয়। নীরাকে একটি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, মাথায় শাড়ির আঁচল দিয়ে ঢাকা। কেয়া ও দীপান্বিতা মিলে নীরাকে এনে বসিয়েছে নীরার আসনে। একে একে সবাই মিলে নীরাকে দোয়া করে দেয় মিসেস শিউলি গুরুজন, তাই তিনি নীরার হাতে বেবি শাওয়ারের থালাটা তুলে দেন, কিছু দোয়া পড়ে আর নীরার গায়ে ফু দেন। অতঃপর বলেন, আমার পুতি চাই গো নাতবউ, আমার নাতির সম্পত্তি তো শেষ হয়ে যাবে। আরেক প্রতিবেশী রসিকতা করে বলেন, তা বলি তোমার দাদু ভাইও তো কম না, বিয়ের পর পর যে মেয়েটাকে বাচ্চা দিচ্ছে, এখন বছরের পর বছর বাচ্চা দিতেই আছে। আরেক প্রতিবেশী বলেন, আমাদের অবশ্য ভালো, বছর বছর দাওয়াত পাচ্ছি। মিসেস শিউলি বলেন, দেখেছো তো নাতবউ, তোমাকে জন্যই এখন প্রতিবেশীরা বছরের পর বছর আমাকে বাড়িতে আইতে পারে দাওয়াতের জন্য। আর যে কত টাকা যাইব বলেই সবাই হেসে দেন। এই যা, আমরা আসার আগেই বেবি শাওয়ার হয়ে গেল। কথাটি শ্রবণ হতেই সবাই মিলে পেছনে তাকিয়ে পিঙ্কি ও তার স্বামী, সাথে করে মিষ্টি হাসি দেওয়া একটি মেয়ে। মেয়েটির বয়স 2 বছর। মিসেস সাবিনা এসে পিঙ্কিকে জড়িয়ে ধরে বলে, মামিকে তো ভুলেই গেছো, সংসার শুরু করলে কি আর বাবার বাড়ির দিকে চোখ আসে মামি? তুমি নিজেও তো তোমার বাবার বাড়ির দিকে কম যাও। মিসেস সাবিনা হেসে দেন, বলেন, এটাই যে নিয়ম মা। নীরা বলে, ভাগ্যিস আমাকে আম্মু জোর করে বিয়ে দেয়, তা না হলে আমাকেও আজ একটু ভুগতে হতো। দীপান্বিতা নীরার কাছে এসে বলে, শুধু কি তুমি লিটিল ভাবি, আমিও তো তোমার মতো লাকি। নীরা এক হাতে জড়িয়ে ধরে দীপান্বিতাকে। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে অভ্র বলে, আম্মু। সাথে সাথে দীপান্বিতার চোখ যায় সেই দিকে। দীপান্বিতা দৌড়ে এসে জড়িয়ে ধরে, বলে, আমার বাবা, আমার কলিজা, কত মনে করে তোমার কথা, এই এসেছো, আর যেতে দিব না। অব্রের বয়স 12 বছর, কয়েকদিন পরেই হবে 13, পঞ্চম শ্রেণীতে পড়ে অব্র। আমাকে তো টপার হতে হবে, তবে আমার মামুর মতো না, আব্বুর মতো বাইরে থেকে পড়াশোনা করতে চাই। আমার তামু মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। অভ্রকে দীপান্বিতা সব সত্যি বলে দিয়েছে যখন অভ্রর 7 বছর বয়স। প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে অভ্রকে সব সত্যি বলে দেয় দীপান্বিতা। অন্যদের থেকে জানার থেকে ভালো সত্যি যে সে জানিয়ে নিজের কোলেই আগলে রাখবে অভ্রকে। অভ্র তার জন্মের সময়ের ঘটনা জানার পর কিছু কষ্ট পেলেও সবার ভালোবাসায় তা ঢাকা পড়ে যায়। অভ্র চায় সে তার মৃত মায়ের স্বপ্ন পূরণ করবে। স্কুল জীবনে থাকতে তামান্না দীপান্বিতাকে বলতো, আমার প্রথম যদি ছেলে সন্তান হয় ওকে উচ্চশিক্ষিত করিয়ে বিদেশে পাঠাবো, তারপর তোর মেয়ে হলে তার সাথে বিয়ে দিব। দীপান্বিতা বলতো, আমার যদি মেয়ে না হয়। তামান্না মুখ শুকিয়ে বলতো, তাহলে তোর কোনো ভাগ্নি দেখে বিয়ে দিয়ে দেব, বলে দুই বান্ধবী হেসে দিত। পুরানো কথাগুলো মাথা থেকে বিচ্ছেদ ঘটে নীরার চিৎকারে। নীরা জোরে চিৎকার করে, ও মা গো! মিসেস নাজনীন এতক্ষণ হাসাহাসি করলেও নীরার চিৎকারে আতঙ্কে তাকান নীরার দিকে। দীপ ও বাকি ছেলেরা ঘরে ছিল, মেয়েলি কাজে ওরা থাকতে চায়নি। নীরার ছটফটানি বাইরে চলে আসে, দেখতে পায় নীরা পেটে হাত দিয়ে বলছে, খুব পেটে ব্যথা করছে, ঘর ঘুরছে আমার। এমন তো আর এর আগে হয়নি। মিসেস নাজরিন ও মিসেস সাবিনা মিলে নীরার মাথায় তেল পানি দিতে থাকে। কেয়া ও দীপান্বিতা মিলে নীরার হাত পা মালিশ করছে। দীপ সাথে সাথে নীরার কাছে এসে বলে, কি হয়েছে? নীরা কান্না করতে করতে বলে, আমি মনে হয় আজ মারা যাব ক্যাডার সাহেব, খুব ব্যথা করছে, ওরা পেটের ভেতরে খুব লাথি দিচ্ছে। ছেলে মেয়েরা মায়ের এমন অবস্থা দেখে আঁতকে ওঠে, কান্না করে দেয় নীরার কাছে এসে। নীরা তাকায় তাদের দিকে, কিন্তু কিছুই বলতে পারছে না। রিক বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করতে থাকে। কিছুক্ষণ নীরাকে ঘরোয়া উপায়ে ডাক্তারের পরামর্শে চলার পরও যখন কাজ হয় না, তখন ডাক্তারকে ফোন দিয়ে শুনতে পাই অনেক সময় প্রেগনেন্সির 7 মাসেও ডেলিভারি হয়, এটা প্রিম্যাচিউর বেবি বলে।
ওনাকে হাসপাতালে আনতে হবে। নীরাকে কোলে করে নিয়ে দীপ গাড়িতে ওঠে। নীরাকে ধরে বসে কেয়া ও দীপান্বিতা। নীরব ও তার পার্সোনাল ডক্টর ফ্রেন্ডের সাথে কথা বলে হসপিটালে নীরার ভর্তির ব্যবস্থা করে। বাচ্চাদের কান্নাকাটি বেড়ে যায়, তাই বাধ্য হয়ে তাদেরকেও নিয়ে হসপিটালে আসেন মিসেস নাজনী। অন্যান্যরা আরও জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসেন। হসপিটালে আসার পর নীরাকে দেখে ডাক্তার বলে ওনার ডেলিভারি করাতে হবে। নীরাকে নিয়ে অপারেশন রুমে যাওয়ার আগে নীরা তাদেরকে বাধা দিয়ে বলে আমি আমার পরিবারকে কিছু বলতে চাই। দীপ তড়িৎ গতিতে নীরার কাছে এসে নীরার হাতটা ধরে বলে হ্যাঁ বলো চন্দ্রপাখি। নীরা বলতে শুরু করে আমি জানি না আমি বাঁচবো কিনা। যদি আমি মারা যাই আপনি যেন দ্বিতীয় বিয়ে করবেন না। সবাই হা হা হয়ে যায় নীরার কথা শুনে। দায়ান ও দিয়ান এগিয়ে এসে শুনতে থাকে মায়ের কথা। নীরা বলে আপনি আরেকটি বিয়ে করলে সেই ঘরেও আরও সন্তান হবে, তখন আমার 4 সন্তান সৎ মায়ের কাছে থেকে অনেক মার খাবে। মরার পর ভূত হয়ে আমি এসে সব দেখতে পারবো না। দীপ বলে মাথা কি গেছে নাকি তোমার? মরার পর ভূত, এইসব কি কথা? মীরা চিল্লিয়ে পেন সহ হা হা ভূত। আপনি কি মনে করেছেন আমি মরে গেলে আরেক বিয়ে করবেন? আসলে এটা হবে না। আমি ভূত হয়ে আপনাদেরকে দেখব, যাতে করে আমার মৃত্যুর পর আপনি বিয়ে না করতে পারেন। মাথা গেছে তোমার? নীরা বলে হ্যাঁ আমার মাথা গেছে। লোকে যেমন দারোয়ান হয়ে চোর পাহারা দেয়, আমি তেমনি ভূত হয়ে সতীন পাহারা দিব। মিসেস নাজনীন বিরক্ত চোখে তাকান। মেয়ের এতগুলো বাচ্চা হলো, হায়ার এডুকেশন কমপ্লিট হলো, আবার এখন একজন উদ্যোক্তা, সাথে ছোটখাটো শিক্ষকও সে। সে কিনা এমন কথা বলে। দীপ নীরাকে আর কিছু বলতে না দিয়েই নার্সকে বলে ওকে নিয়ে যান তো ভেতরে, বউ সহ বাচ্চাকে নিয়ে আসবেন। নীরা তার 4 সন্তানকে জোরে জোরে বলে শোনো চুনুমুনুরা, তোমাদের মা মারা গেলেও ভূত হয়ে আসবে, তাই তোমরা পাপাকে আরেকটি বিয়ে করতে দিবে না। দায়ান ও দিহান বলে ওঠে হ্যাঁ হ্যাঁ পাপাকে বিয়ে দিতে দিব না। ভাইয়ার এমন বলতে দেখে দিশা ও নেহা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে দিব না। সব ভাই বোন মিলে বলে সৎ মা আসবে না আনবো না, আসবে না আনবো না, তুমি আম্মু চিন্তা করো না। নার্স নীরাকে নিয়ে ভেতরে যাচ্ছে। নীরা জোরে জোরে বলে আমি মারা গেলে ভূত হয়ে আপনার সব সম্পত্তি ভ্যানিশ করে আমার সন্তানদের নামে করে দিব। আপনি কিন্তু অন্য বিয়ে করার কথা মাথায় আনবেন না ক্যাডার সাহেব। কিন্তু কারণ ভূতের অনেক পাওয়ার থাকে, তারা ম্যাজিক জানে। আমি ম্যাজিক করে আপনাদের দ্বিতীয় সংসার ভেঙে দিব। দিশা ও নেহা তুতলিয়ে বলে আনবে না ক্যাডাল সাহেব। দীপের মাথায় হাত। 4 বিচ্ছু মায়ের মতো পাগল। বাকিরা হাসবে নাকি চিন্তা করবে বুঝতে পারছে না। মীরাকে অপারেশন রুমে নেওয়ার পর সব কিছু শান্ত হয়ে আছে। দীপ একটি বেঞ্চে বসে চিন্তা করতে থাকে। বাবাকে চিন্তা করতে দেখে বাচ্চাগুলোও চুপ করে বাবার দিকে তাকিয়ে আছে। ছোট 2 দিশা ও নেহা কান্না করতে শুরু করে। তাদেরকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছে কেয়া ও রিক। কিছুক্ষণ রুম কিছুক্ষণ পর রুম থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ বের হয়। নার্সের কোলে করে আসে দুটো ছোট ছোট পুষ্টিহীন বাচ্চা বাবু, একটি ছেলে ও একটি মেয়ে। নার্স এসে দাঁড়াতেই দীপ তাদেরকে কোলে নেয়। কিছুক্ষণ দেখার পর বাচ্চাদের কানে আজান দিতে থাকে। দীপ ও মিসেস নাজনীন একসাথে বলে বাচ্চাদের মা কেমন আছে? দিশা ও নেহা বলে বাচ্চাদের মা কেমন আছে? নার্স হেসে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ঠিক সময়ে আনতে পেরেছেন, তাই সব কিছু সঠিকভাবে হয়েছে। সে এখন শঙ্কামুক্ত। নীরাকে বাসায় আনা হয়েছে আজ 2 মাস। সোফায় বসে মাথায় হাত দিয়ে মেয়ে বাবুকে ফিডিং করায় নীরা। মিসেস শিউলি ছেলে বাবু কোলে নিয়ে আছে। দিশা ও নেহা কান্নাকাটি করছে। বাচ্চা নব্য দুজনকে ফিডিং করাতে করাতে হাঁপিয়ে গেছে নীরা। এখন আবার এরা আবদার করছে। ওদিকে দায়ান দিহান গোসল না করে মারামারি করছে, চিল্লাচিল্লি করছে। মেয়েকে খাওয়ানোর পর ছেলে কেঁদে ওঠে, আবার ছেলেকে শান্ত করার পর মেয়ে কান্না করে। এক কথায় নীরা শেষ। মিসেস শিউলি বলেন কি গো নাথ বউ, আর যমজ কবে নিবা? একবার মরণের হাত থেকে ফিরে আসছি, আর যাইতাম না।
মিসেস শিউলি হেসে দেন। মিসেস সাবিনা রান্না শেষ করে নীরার কাছে এসে বাবুকে কোলে নিয়ে বলেন, এবার যমজ মেয়ে দুটোকে আদর করো মা। বিরক্ত হয়ে নীরা বলে, আমাকে এবার একটু আদর করো তো। মিসেস শিউলি বললেন, তোমার আর আদর করতে দিমু না। আমার ভাই এবার পুতি হইলে নিজেই বিয়া কইরা নতুন হাওর বাড়ি যাইব। বাবুদের ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দোলনায় রেখেছে। ডায়ান ও দিহান মিলে দিশা ও নেহাকে নিয়ে বাচ্চাদের ঘরে ঘুমাতে গেছে। দীপ নীরার কাছে এসে বলে, তাহলে শুরু করা যাক কি? মিশন নেক্সট চুনুমুনু। মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, তখন আমার আবেগ কাজ করেছিল, এখন বিবেককে নাড়া দেয়। গুড নাইট কেরার সাহেব বলেই নীরা কাঁথা মুড়ি দেয়। দীপ আলতো হেসে নীরার গা ঘেঁষে শুয়ে নীরার মাথায় হাত দিয়ে বলে, পাগলি চন্দ্র পাখি। নীরা দীপের দিকে তাকায়, দেখতে পায় চশমা পরিহিত সেই সুদর্শন পুরুষ, যার 6টি বাচ্চার মা এখন সে। দ্বীপের দিকে ফিরে নীরা বলে, বউ পাগলা ক্যাডার সাহেব বলেই দুজনে হেসে দেয়।